কর্তৃক আয়োজিত ১০ম হল ডিবেটের উপলক্ষে আয়োজিত আজকের ওয়ার্কশপে আমরা কথা বলবো আর্গুমেন্টেশন নিয়ে, কিভাবে আর্গুমেন্ট বিল্ড করতে হয়, কিভাবে আর্গুমেন্ট দিতে হয়, বা আর্গুমেন্টের বিভিন্ন যে ধাপগুলো রয়েছে সেগুলো নিয়ে। এই ওয়ার্কশপে আমাদের সাথে যুক্ত হচ্ছেন বুয়েট ডিবেটিং ক্লাবের সাবেক সহসভাপতি এবং বুয়েট ডিসি নান্দনিক দলের সাবেক বিতার্কিক শাহরিয়ার জামিল জিসান ভাইয়া। তো আমি ভাইয়ার কাছে যাওয়ার আগে একটু যারা লাইভে আছেন তাদের কাছ থেকে জানতে চাই যে সবকিছু টেকনিক্যালি ঠিকঠাক চলছে কিনা। যদি কেউ কমেন্টে একটু জানিয়ে দেন সেটা ভালো হয়। এর মধ্যে হচ্ছে জিসান ভাইয়া একটু যদি আপনার নিজের সম্পর্কে কিছু বলতেন, যে আপনার পরিচয়টা, বা মানে যারা আপনাকে এখনো ঠিকঠাক চিনছে না তাদের জন্য। আচ্ছা, আমার নাম হচ্ছে মোহাম্মদ শাহরিয়ার জামিল জিসান। আর আপাতত হচ্ছে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে লেকচার হিসেবে আছি। আর সাথে হচ্ছে বাংলাদেশ রোড রিসার্চ অ্যান্ড ল্যাবরেটরিতে রিসার্চার হিসেবে কাজ করছি। আর এর সাথে হচ্ছে আমি বুয়েট নান্দনিক দলের হয়ে বিতর্ক করেছি। আর এর বাইরে আমাদের স্কুল, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এবং হচ্ছে নটরডেম কলেজের হয়ে বিতর্ক করেছি। এটাই হচ্ছে আপাতত পরিচয়। আর আজকে হচ্ছে আপনাদের সামনে, বা যারা সামনে দেখতে পাচ্ছেন তাদের সামনে ডিবেটের একটু বেসিক কিছু কথাবার্তা, আর্গুমেন্টেশন রিলেটেড কিছু কথাবার্তা নিয়ে আসবো। এটাই মূলত আজকে আমাদের আলোচনার টপিক। আর যদি মানুষজন আসে আর কি, শুরু করা যায়। আর হচ্ছে আরেকটু সবাইকে একটু ইন্টারাক্টিভও হতে রিকোয়েস্ট করব যারা থাকবে সেশনের মধ্যে। ফর এক্সাম্পল হচ্ছে যদি আমরা কোনো ধরনের প্রশ্ন জানতে চাই বা কোনো উত্তর জানতে চাই, কিংবা হচ্ছে কোনো ধরনের আইডিয়া শেয়ার করতে চাই বা কোনো ধরনের কনসেপ্ট শেয়ার করতে চাই, অ্যাজ বিতর্ক বলি বা আর্গুমেন্টেশন বলি, এগুলো কখনোই কংক্রিট না। অর্থাৎ আমি যা বলছি সেটাই পুরোপুরি কারেক্ট না। এর বাইরেও আইডিয়া থাকতে পারে, এর বাইরেও অসাধারণ কোনো উপায় থাকতে পারে আর্গুমেন্টেশনের। সো হচ্ছে সেটা যদি শেয়ার করা যায় তাহলে আমার মনে হয় যারা দেখে সবাই উপকৃত হয়। আর হচ্ছে বুয়েট ডিসিতে ইন্টার হল উপলক্ষে মূলত এটা অ্যারেঞ্জ করা। সো ইন্টার হল আমাদের বুয়েটে, স্পেশালি বুয়েটে যথেষ্ট মর্যাদাপূর্ণ। তো যারা জয়েন করছে বা ডিবেটে পার্টিসিপেট করবে, আমার ধারণা তাদের জন্য কিছুটা হলেও উপকারে আসবে। আর আরেকটা হচ্ছে মোটামুটি ইন্ট্রো লেভেলের কথাবার্তা থাকবে, অনেক বেশি ডিপে যাওয়ার চেষ্টা করব না। কারণ হচ্ছে অনেক বেশি ডিপে গেলে যারা একদম নতুন করে দেখছেন তাদের আসলে ধরতে অসুবিধা হবে। তারপর যতটুকু পর্যন্ত এক্সপ্লেন করা যায় করার চেষ্টা করব। আর ইফ পসিবল কয়েকদিনের মধ্যে হচ্ছে চেষ্টা করবো এই রিলেটেড, দু একদিনের মধ্যেই এই রিলেটেড হচ্ছে পুরো যে সেশন বলবো না, এটা এক ধরনের শেয়ারিং বলতে পারি, এক্সপিরিয়েন্স শেয়ারিং, তার একটা সামারি পিডিএফ আকারে আপলোড দিয়ে দেওয়া বুয়েট ডিবেটিং ক্লাবের পেজে। আপনারা সেটাও একটু দেখতে পারেন পরবর্তীতে যদি কারো ডকুমেন্টেশনের প্রয়োজন হয় আর কি। আর আমাকে আজকে মোস্ট প্রবাবলি সিফাত হেল্প করবে বুয়েট ডিসির ওভারঅল কি কমেন্ট আসছে বা অন্য কি দেখতে পাচ্ছি সে রিলেটেড, বা কার কোনো প্রশ্ন থাকলে সে রিলেটেড হচ্ছে আমাকে সিফাত করবে। সো সিফাত, যদি মানুষজন কিছু জয়েন করে থাকে তাহলে বলতে পারো, আমরা স্টার্ট করবো আর কি।
আর একটা মিনিট একটু ওয়েট করার জন্য অনুরোধ জানাচ্ছি, 1 মিনিট একটু অপেক্ষা করবেন। ওকে, সবাইকে অনেক ধন্যবাদ জয়েন করার জন্য, যারা জয়েন করছেন বা দেখছেন আজকের এই লাইভটি। মূলত এটি হচ্ছে আমাদের ডিবেটের বেসিক কিছু স্কিল, আর্গুমেন্টেশন নিয়ে একটু কথাবার্তা বলবো। তার আগে আমাদের ইনিশিয়াল বা শুরুতে যে সেশনটি ছিল বৃত্ত ফাইজে, সেই বৃত্ত ফাইজের সেশনটিতে আমাদের ধারণা বিতর্কের ইনিশিয়াল আইডিয়াগুলো সম্পর্কে কিছু পরিষ্কার ধারণা পাওয়া গিয়েছে। তো আজকে মূলত যেটা হবে যে আমি বিতর্ক করতে গেলে আমাকে সেখানে অবশ্যই আর্গুমেন্ট দিতে হবে, যুক্তি প্রদান করতে হবে। সেই যুক্তিগুলো কেমন ধরনের যুক্তি হতে পারে, সেই যুক্তিগুলোকে কিভাবে প্রদান করা যায়, যুক্তি প্রদানের এক ধরনের মেথোডোলজি রিলেটেড ডিসকাশন হবে। এবং আপনি কখন কোন একটি যুক্তিকে অনেক বেশি গ্রহণযোগ্য আকারে এক্সপ্রেস করতে পারেন সেই সম্পর্কে কিছু ধারণা আপনাকে দেওয়ার চেষ্টা করা হবে। যেটা থিওরিটিক্যাল টার্ম আমরা ব্যবহার করতে পারি এখানে। নর্মালি আমরা যখন কোনো বিতর্কে যুক্তি প্রদান করে থাকি, সেই যুক্তি প্রদান তো আসলে আমরা একটা যুক্তি করি না, অনেকগুলো যুক্তি দিয়ে থাকি। ফার্স্ট আইডিয়াটা হচ্ছে আপনি একটা ডিবেটে কতগুলো আর্গুমেন্ট বা কতগুলো যুক্তি আসলে দিতে পারেন। ইন জেনারেল যদি আপনার সেটা 5 মিনিটস একটা স্পিচ হয়, 2-3টার বেশি যুক্তি যে কোনো একজন পার্টিকুলার পার্সন দিতে পারেন না বা দেওয়ার সময় থাকে না। এর চেয়ে বেশি যদি যুক্তি আপনি দিতে যান, দেখা যাবে আপনি আসলে পর্যাপ্ত পরিমাণ সময় পাচ্ছেন না। 3-4 আর অনেক বেশি যদি আপনি অ্যাডাপ্ট হয়ে যান পুরো সিচুয়েশনটার সাথে, তখন আপনি আসলে 4-5টি লজিকও দিতে পারেন। বাট ওভারঅল 3টার মতো যুক্তি যদি অনেক ভালোভাবে দেওয়া যায়, সেটা ডিবেট উইন করার জন্য এনাফ হয়ে যায়। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে আপনি যখন যুক্তি দেন, সেই যুক্তি মূলত কয় ধরনের হয়? আমরা যে কোনো একটা ডিবেটে আর্গুমেন্ট কয় ধরনের আর্গুমেন্ট দিতে পারি? মূলত 2 ধরনের আর্গুমেন্ট একদম বেসিক থেকে বলতে গেলে দেওয়া যায়। তার প্রথম আর্গুমেন্ট প্যাটার্নটি হচ্ছে প্রিন্সিপাল আর্গুমেন্ট, এবং দ্বিতীয় আর্গুমেন্ট প্যাটার্নটি হচ্ছে কনসিকুয়েন্সিয়াল আর্গুমেন্ট বা হচ্ছে ইম্প্যাক্ট রিলেটেড আর্গুমেন্ট। তো 2 ধরনের আর্গুমেন্ট আমরা দেই, একটা হচ্ছে প্রিন্সিপাল এবং আরেকটি হচ্ছে ইম্প্যাক্ট রিলেটেড আর্গুমেন্ট। আচ্ছা, প্রথমত হচ্ছে প্রিন্সিপাল আর্গুমেন্ট বা যেটি হচ্ছে একদম নীতি নৈতিকতা রিলেটেড আর্গুমেন্ট, যেটির সাথে তার আহ কোন একটি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে শুধুমাত্র নীতি নৈতিকতাকে প্রাধান্য দিয়ে আমরা সিদ্ধান্ত নিচ্ছি। এর ইম্প্যাক্ট হইতেও পারে আমাদের পক্ষে অথবা আমাদের বিপক্ষে হতে পারে, কিন্তু আমাদের ইনিশিয়ালি দেখতে হবে যে প্রিন্সিপালি বা নৈতিকভাবে ওই যুক্তিটি গ্রহণযোগ্য কিনা। তাহলে সেই যুক্তিটিও যে শুধুমাত্র প্রিন্সিপালি একসেপ্টেড এমন কোন আর্গুমেন্টও যদি থাকে, সেটাও একসেপ্টেবল হয়। এক। সেকেন্ডলি হচ্ছে দিতে পারে আমরা যেটি ইম্প্যাক্ট রিলেটেড, অর্থাৎ আপনি কোনো ধরনের পলিসি এক্সপ্লেন করতে পারেন, কোনো ধরনের এক্সপ্লেনেশন বা অ্যানালিসিস দিতে পারেন, কোনো ডিসিশন দিতে পারেন, বা যে ডিসিশনটি যদি ফলো করা হয় তাহলে সোসাইটিতে কিংবা রাষ্ট্রে কিংবা ইন্ডিভিজুয়াল লাইফে কি ধরনের ইম্প্যাক্ট করতে পারে সেটা আপনি ডিসকাশন করতে পারেন। অথবা আপনি যে ডিসিশন দিচ্ছেন বা আপনি একটি কাজ ফলো করার কথা বলছেন, কাজ করার জন্য আপনি সাজেশন দিচ্ছেন, কিন্তু সেই কাজটি যদি না করা হয় তাহলে কি ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে। তো আপনি ওভারঅল একটা ফলাফল রিলেটেড আউটকাম রিলেটেড যে আর্গুমেন্ট, সেই আর্গুমেন্ট গুলোকে আমরা বলছি কনসিকুয়েন্সিয়াল কিংবা ইম্প্যাক্ট বেসড আর্গুমেন্ট। এখন প্রশ্ন হচ্ছে প্রিন্সিপাল অ্যাকচুয়ালি কি, বা আমি যে বলছি প্রিন্সিপাল আর্গুমেন্ট দিব, আপনি প্রিন্সিপাল কি, কোনটাকে আপনি প্রিন্সিপাল বলবেন? আর আপনি যে কনসিকুয়েন্সিয়াল বলছেন, যে কোনো একটা আর্গুমেন্টের কনসিকুয়েন্সের বেসিসে আসলে অনেক ধরনের প্রায়োরিটি করতে হয়। আপনার 5টা আর্গুমেন্ট থাকলে আপনি তার ইম্প্যাক্টের কতটা বড় ইম্প্যাক্ট ফেলছে তার বেসিসে আপনার ডিবেটে নর্মালি এক ধরনের প্রায়োরিটাইজেশন করি। প্রথমটা আলাপে আসি, আমরা যে প্রিন্সিপাল আর্গুমেন্ট দিব, সেই প্রিন্সিপাল আর্গুমেন্টের বেসিকটা হচ্ছে প্রিন্সিপাল। প্রিন্সিপাল হচ্ছে মূলত আমাদের ওভারঅল এই সমাজে কিংবা আমাদের হিউম্যান রাইটস রিলেটেড ডিসকাশন কিংবা আমাদের ওভারঅল পুরো পৃথিবীতে আমরা এতদিন পর্যন্ত যে বসবাস করছি, সেখানে আমাদের কিছু বেসিক শিক্ষা বা বেসিক কিছু নীতি নৈতিকতা ডেভেলপ করেছে। সে বেসিক কিছু নীতি নৈতিকতাকে আমাদের বেস ধরতে হবে। যা কিছুই হোক না কেন, আমরা বিশ্বাস করি ওই কাজটি থেকে বা ওই নীতি নৈতিকতামূলক ওই ধরনের আচরণ থেকে আমরা বের হব না। ফর এক্সাম্পল ধরেন, আমরা যদি বলি অনেস্ট থাকা এটা এক ধরনের নীতি নৈতিকতা,
আপনার যে কোনো সিচুয়েশনে সবচেয়ে বেশি চেষ্টা করতে হবে যে এই অনেস্টি প্রিন্সিপালটা যেন আপনি মেনটেন করে থাকেন। অথবা অধিকার, আপনার কিছু অধিকার আছে, সিচুয়েশন যেমনই হোক না কেন, আপনার বেঁচে থাকার অধিকার, জানমালের নিরাপত্তা প্রদানের অধিকার, পাওয়ার অধিকার, এই ধরনের বেশ কিছু অধিকার আপনার রয়েছে, যে অধিকারগুলো মূলত আপনার এক ধরনের প্রিন্সিপাল রাইট আকারে পড়ে। এছাড়াও নানান ধরনের এক্সপ্লেনেশন, নানান ধরনের থট প্রসেস থেকে আমরা প্রিন্সিপাল আর্গুমেন্ট জেনারেট করতে পারি। আরেকটা কথা বলে রাখা ভালো, কখনো কখনো আপনি আপনার অ্যানালাইসিস দিয়ে অথবা আপনি আপনার ব্যাখ্যা দিয়ে যে কোনো একটা ধারণাকে প্রিন্সিপাল আকারে স্টাবলিশ করতে পারেন, যে আমরা বলছি যে এই সিচুয়েশনটাই হচ্ছে এই কেসে প্রিন্সিপাল বা নীতি হিসেবে কাজ করবে, নৈতিকতা হিসেবে কাজ করবে। তো আপনি কোনটাকে নীতি নৈতিকতার প্যারামিটার বা বেস হিসেবে ধরবেন? এক, সোসাইটিতে চলমান কোন ধরনের প্রতিষ্ঠিত এমন কোন রীতি যেটিকে আমরা বিশ্বাস করছি সবসময় সঠিক বলে ধরে নেওয়া হচ্ছে। দুই, হতে পারে হচ্ছে এমন কোন প্রিন্সিপাল যেটি তার আহ, কিছু রাইট, কিছু অধিকারকে নিশ্চিত করার জন্য তার অ্যাজ এ হিউম্যান প্রাপ্য কিছু অধিকার রয়েছে, সেগুলোকে আমরা প্রিন্সিপাল বলছি। তিন নম্বর, আপনি নতুন কিছু বললেন বা সেটাকে এমন ভাবে এক্সপ্লেইন করলেন যে এটা একটা বেসিক, পৃথিবীতে বাকি কি হচ্ছে দেখার দরকার নেই, কিন্তু তার বেসিক এই কাজটি করতে তাকে দিতে হবে। কিছু এক্সাম্পল দিলে আমার ধারণা পরিষ্কার হবে যে প্রিন্সিপাল আর্গুমেন্ট আসলে কেমন হতে পারে। প্রথমত, এক, ধরেন আপনাকে একটা প্রস্তাব দেওয়া হলো কোটা রিলেটেড, নারীদেরকে কোটা দেওয়া উচিত বা উচিত না, অথবা হচ্ছে ধরে ধরে নেওয়া যায় হচ্ছে আপনার আমাদের যারা আহ, আদিবাসী রয়েছে, যারা আমাদের সুবিধা বঞ্চিত অবস্থায় রয়েছে, তাদেরকে কোটা দেওয়া উচিত কি উচিত না। সেই ধরনের, এবং যেমন খুবই সাম্প্রতিক সময়ে আমরা দেখতে পেয়েছি ভারতে এই ধরনের বেশ ভালো ধরনের ডিসকাশন আসছে। যারা হচ্ছে নিম্ন বর্ণের মানুষ ভারতের, যারা অলরেডি বর্ণ বৈষম্যের কারণে অনেক ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, তাদের জন্য ভারতে কোটা সিস্টেম রয়েছে। তো আমরা যখন এই কোটা সিস্টেমটাকে প্রমোট করি কিংবা কোটা সিস্টেমকে চ্যালেঞ্জ করি, তখন আমাদেরকে কিছু প্রিন্সিপাল কথাবার্তা বলতে হবে, আর্গুমেন্ট দিতে হয়। ফর এক্সাম্পল, ভারতে যদি আমি বর্ণ বৈষম্যের কথা বলি, কিংবা তাদের উচ্চ বর্ণ এবং নিম্ন বর্ণ, সেটা হচ্ছে এই বর্ণ রিলেটেড ঐতিহাসিক ভাবে বছরের পর বছর ধরে ভারতের নিম্ন বর্ণের মানুষরা অনেক ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। এই অনেক ধরনের বলতে কি বোঝায়? তারা প্রপারলি এডুকেশনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, তারা উচ্চ পদস্থ কর্মকর্তা হতে পারে না, তো সোসাইটিতে তাদের যে ভ্যালু বা ইম্প্যাক্ট ক্রিয়েট করা, এই সুযোগ সুবিধা কখনো তারা পায়নি। তারা জব সেক্টরে অলওয়েজ পিছিয়ে থাকতে হয়েছে, জব পায়নি প্রপারলি। ইভেন একটা সময় যদি অতীত ঘাটি, তাহলে দেখা যাবে হচ্ছে ভারতে আইন প্রণয়ন থেকে শুরু করে বা সামাজিক রীতি নীতি এমন ধরনের সমস্ত কিছু তৈরি করেছে উচ্চ বর্ণের যারা হিন্দু ছিল তারা। তো ভারতের নিম্ন বর্ণের যারা আছে, তারা কিন্তু একটা ঐতিহাসিক ভাবে এক ধরনের বৈষম্যের শিকার হয়েছে। তো যারা ঐতিহাসিক ভাবে এক ধরনের বৈষম্যের শিকার হয়েছে, আমরা বিশ্বাস করি এখন সিচুয়েশন কেমন সেটির চাইতেও বেশি গুরুত্বপূর্ণ, তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ভাবে অ্যাজ এ নেশন আমরা তাদের কাছে ঋণী, তাদের অনেক অধিকার আমরা দেইনি, সুতরাং হচ্ছে আমাকে সেই অধিকারটা তাদের দেওয়া উচিত, কেননা সেই অধিকারটা তাদের প্রাপ্য। তাহলে এখানে এক ধরনের প্রিন্সিপাল কথা বলছেন যে অ্যাজ এ হিউম্যান, অতীত থেকে, অতীতে যেই ধরনের বৈষম্যের শিকার তারা হয়েছে, সেই ধরনের বৈষম্যকে আপনি অ্যাড্রেস করছেন, যে এই ধরনের বৈষম্য অ্যাজ এ নেশন বা উচ্চ বর্ণের মানুষ হিসেবে আমাদের অ্যাজ এ ইন্ডিয়ান নেশন সেটি করাটা ঠিক হয়নি, এবং আমাদের সেটির একটি দায়ভার নিতে হবে। এবং সে দায়ভার নেওয়ার জন্য তাদেরকে আপনি বলছেন এটা তাদের এক ধরনের হিস্টোরিক্যাল রাইট বা হিস্টোরিক্যাল ডেপ্ট, যেটা আপনি পূরণ করবেন, ঐতিহাসিক ঋণ যেটা আপনি পূরণ করবেন। সেম আর্গুমেন্ট কিন্তু আপনি অনেক জায়গায় দিতে পারেন, আপনি যে কোনো কোর্টের এক্সপ্লেনেশনে সেটি দিতে পারেন। বঞ্চনার কারণে তারা যে রাইটটা পায়, ফর এক্সাম্পল নারীরা, ঐতিহাসিক ভাবে নারীদেরকে আমরা সাইন করতে দেইনি, নারীদেরকে তাদের স্বাভাবিক জীবনযাপনের মাধ্যমে নিজেদের আইডেন্টিটি আমরা তৈরি করতে দেইনি, নিজেদের যে ধরনের এডুকেশন পাওয়ার কথা সেটি আমরা তাদেরকে পেতে দেইনি, ইকোনমিক্যাল অ্যাক্টিভিটিতে তাদের যেখানে থাকার কথা আমরা সেটিও এনশিওর করতে পারিনি। এটি কি বোঝাচ্ছে আসলে? এটি বোঝাচ্ছে যে হিস্ট্রিক্যালি নারীরা আমাদের পুরুষদের থেকে নানান ধরনের বৈষম্যের শিকার হয়েছে, সেটা আমাদের অ্যাজ এ নেশন বা অ্যাজ হিউম্যানিটি আমাদের একটা ঐতিহাসিক ঋণ বা দায়বদ্ধতা যে আমরা নারীদেরকে এই সমান সুযোগটুকু আমরা দিব, এবং এই সমান সুযোগ দেওয়ার জন্য অতীতে তারা যে বৈষম্যের শিকার হয়েছে তাকে ব্যালেন্স করে সমান সুযোগ দিতে হবে। আপনি তো বলতে পারেন যে হ্যাঁ আমরা ইকুয়ালিটির কথা বলছি না, আমরা এখানে ইকুইটির কথা বলছি। শুরুতে যে বৈষম্যের শিকার তারা হয়েছেন, তার এক ধরনের বলতে পারেন দেনা ছিল, সেটা আপনাকে মিটিয়ে দিতে হবে নতুন করে তাদেরকে এক্সট্রা কিছু বেনিফিট দিয়ে।
সেটা এক ধরনের প্রিন্সিপাল আর্গুমেন্ট। আবার এর যদি আপনি অপোজও করেন, এই অপোজিশনেও কিছু প্রিন্সিপাল রয়েছে। অপোজিশনের প্রিন্সিপালটা হচ্ছে মানে খুব কমন প্রিন্সিপাল, বেসিক প্রিন্সিপাল এরকম খাটে। সেটি হচ্ছে আপনি যখনই কাউকে কোটা দেন, তখন আপনি এটা এস্টাবলিশ করার চেষ্টা করেন যে সোসাইটিতে এই পোর্শনটা অথবা এই ক্যাটাগরি অফ পিপল এরা অনেক বেশি দুর্বল, এদের ক্যালিবার কম, এরা নিজেরা সাইন করতে পারে না, এদের এক্সট্রা বেনিফিট দিয়ে সাইন করাতে হয়। সে এই যে আপনি তাদেরকে কোটা দেওয়ার মাধ্যমে শুরুতেই ইনফেরিয়র প্রমাণ করলেন, শুরুতেই ছোট প্রমাণ করলেন, আমরা বিশ্বাস করি আপনি সাম্যতার সময় এসে অপর একটি পক্ষকে পুরো সমাজের সামনে ইনফেরিয়র করতে পারেন না, তাদের যোগ্যতাকে আপনি খাটো করে দেখতে পারেন না। তো আপনি অপোজিশন থেকেও কিন্তু এই ধরনের প্রিন্সিপাল নিয়ে আসতে পারেন, বা আপনি গভর্নমেন্ট সাইড থেকে কি প্রিন্সিপাল নিয়ে আসতে পারেন শুরুতেই বলছে। তার মানে হচ্ছে যে আপনি যে কোনো একটা সাইড থেকেই নানান ধরনের প্রিন্সিপাল এনে আপনি আর্গুমেন্টটাকে সাজাতে পারেন। আর আপনাদের যদি আমি দেখতে পাচ্ছেন, আমাকে একটু যদি হেল্প করেন কেউ, যদি আপনার কোনো প্রশ্ন থাকে সিফাত বলতে পারো, যদি প্রশ্ন থাকে সেটা আমাদের শেয়ার করতে পারো। না ভাইয়া, এখনো কোনো প্রশ্ন আসেনি। ওকে, তাহলে আমরা আরেকটু আগে আমরা প্রিন্সিপালের কথা বললাম যে আমরা কিভাবে প্রিন্সিপাল রেডি করতে পারি। এটা রিলেটেড একটু পড়াশোনা করতে হবে, প্রিন্সিপালটা কিভাবে সেট হয় অ্যাকচুয়ালি। কখনো রাষ্ট্র দিয়ে কোনো প্রিন্সিপাল তৈরি হয়, কখনো সোসাইটি থেকে প্রিন্সিপাল তৈরি হয়, কখনো ইন্ডিভিজুয়াল রাইট এক্সপ্লেনেশনে প্রিন্সিপাল তৈরি হয়। বাট আপাতত হচ্ছে যেগুলো সবসময় আমরা মেনে চলি, সেই মেনে চলা বা যেগুলো আমাদের সোসাইটিতে প্রতিষ্ঠিত সত্য, সেই সত্যগুলোকে আমরা একসেপ্ট করে নিয়ে আমাদের প্রিন্সিপালটাকে দাঁড় করানোর চেষ্টা করি। হিউম্যান রাইটের বেস দাঁড়িয়ে আছে সেই প্রিন্সিপালের উপর। সে এই প্রিন্সিপাল আর্গুমেন্ট নিয়ে আমরা ডিসকাশন করতে পারি, এটা হচ্ছে একটা। দ্বিতীয়ত হচ্ছে ইম্প্যাক্ট বা কনসিকুয়েন্সিয়াল আর্গুমেন্ট, যেটা এটা মিনিংটা হচ্ছে আপনি যখন কোনো একটা আর্গুমেন্ট প্রদান করবেন বা কোনো একটা সিচুয়েশন ব্যাখ্যা করবেন বা কোনো সিদ্ধান্ত নিতে বলবেন, সেই সিদ্ধান্ত নেওয়ার ফলে কি ধরনের ইম্প্যাক্ট বা কি ধরনের ফলাফল আমি দেখতে পাবো আমার সোসাইটিতে পড়েছে, সেই ডিসকাশনটা বা সেই ধরনের আর্গুমেন্টটাকে আমরা বলছি হচ্ছে কনসিকুয়েন্সিয়াল আর্গুমেন্ট। এক্সাম্পল দিয়ে বোঝানো যেতে পারে যে কোন কনসিকুয়েন্সিয়াল আর্গুমেন্টটা কিভাবে আপনাকে দিতে হয়। প্রথমত হচ্ছে চিন্তা করে দেখেন যে আমরা যদি যে কোনো ধরুন কোনো একটা মোশন আমরা চিন্তা করতে পারি, ফর এক্সাম্পল হচ্ছে আমরা যদি বলি হচ্ছে যে নারীর একটা সিচুয়েশন চিন্তা করেন, আপনাকে ডিবেটে আসবে সিচুয়েশনটা এরকম যে আমরা উইমেন যারা আছে তারা তাদের নানান ধরনের সুযোগ সুবিধার মাধ্যমে, কিংবা এটাকে আমরা বেসিক্যালি ইরোটিক ক্যাপিটাল বলি, বা বা তাদের যে যৌন আবেদনময়ী ক্ষমতা আছে ইরোটিক ক্যাপিটাল, সেটাকে ব্যবহার করে তারা তাদের ফিউচারে বা ক্যারিয়ারে শাইন করবে। এটাকে আপনি গ্রহণযোগ্য মনে করেন কিনা বা এটাকে আপনি একসেপ্ট করেন কিনা। এখন এটাতে প্রিন্সিপাল আর্গুমেন্টটা আছে, আপনারা একটু চিন্তা করে দেখতে পারেন যে এই মোশনে কি ধরনের প্রিন্সিপাল আর্গুমেন্ট আসবে। যে নারীদের তাদের ইরোটিক ক্যাপিটাল সেটিকে ব্যবহার করতে দেওয়া উচিত, কিংবা সেটিকে ব্যবহার করে ক্যারিয়ারে তাদের যে গ্রোথ সেটাকে আপনি ইনশিওর করতে তাদের পারা উচিত। এই ধরনের যখন সিচুয়েশন আসে, তখন কনসিকুয়েন্সটা আপনি এইভাবে ব্যাখ্যা করতে পারেন যে দেখেন, নারীরা অলরেডি সোসাইটিতে পিছানো, সুতরাং সোসাইটির যে জব সেক্টর কিংবা সোসাইটির যে ক্যারিয়ার ফিল্ড, যত ধরনের ক্যারিয়ার ফিল্ড আছে, সেখানে নারীদের পার্টিসিপেন্ট বা তাদের অংশগ্রহণ অনেক কম। এবং হচ্ছে এরপর আরো দেখতে পারি যেহেতু তাদের অংশগ্রহণ কম, তাদের উপরের পর্যায়ে গিয়ে কোনো সিদ্ধান্ত পাশ করানোর যে ক্ষমতা সেটিও তাদের কম। এবং যেই কারণে উপরে যেহেতু পুরুষতান্ত্রিক সমাজের পুরুষরা বসে আছে, ইভেন ইফ নিচে আমার কোয়ালিফাইড নারীরা আছে, তাদেরকে উপরে অ্যাকচুয়ালি তোলা হবে না নানান ধরনের অজুহাত দিয়ে, নানান ধরনের ব্যাখ্যা দিয়ে। সুতরাং কেউ যদি তার ইরোটিক ক্যাপিটালকে ব্যবহার করে বৈষম্যের সমাজে এসে উপরে উঠতে পারে, তার কিছু ইম্প্যাক্ট আছে সোসাইটিতে। ইম্প্যাক্ট গুলো কি কি হতে পারে? প্রথমত হচ্ছে এক, অ্যাজ এ উইমেন যে তার পক্ষেও উপরে ওঠা পসিবল, নিজের যোগ্যতা প্রমাণ করা পসিবল এবং উপরে গিয়ে সাইন করা পসিবল, সেটা তিনি প্রমাণ করতে পারেন। দুই, একজন নারী যখন কোনো একটি সিচুয়েশনে উপরে উঠে বা কোনো একটি কার্যক্রমে যখন উপরে আসে, তখন তার পক্ষে নারীদের যে সাফারিংস, নারীদের যে দুঃখ কষ্ট, নারীদের যে বৈষম্য, সেটা অনুভব করাটা সহজ, সেটা ফিল করাটা অনেক বেশি সহজ।
তিনি তখন ডিসিশন লেভেলে গিয়ে, সিদ্ধান্ত লেভেলে গিয়ে ডিসকাশন করতে পারেন যে অমুক নারীকে উপরে উঠতে সহায়তা করা উচিত, তার ক্যালিবার বেশি, কিংবা অন্য নারীদেরকে এক ধরনের বলতে পারেন পুল আউট করা, নিচের লেভেল থেকে আস্তে আস্তে উপরের দিকে টেনে আনার যে কাজটা, সেই কাজটা তিনি করতে পারেন। তো এটা সোসাইটিতে এক ধরনের ইম্প্যাক্ট ক্রিয়েট করে। থার্ডলি, তিনি একটা এক্সাম্পল ক্রিয়েট করেছেন যে মেয়েদের পক্ষেও চেষ্টা করলে উপরের পজিশনে যাওয়া পসিবল। তো সেটাকে ফলো করে, সেই এক্সাম্পলটাকে মেনটেন করে, বা সোসাইটির মেয়েরা যখন সেই এক্সাম্পলটা দেখবে, তারাও এক ধরনের উৎসাহ পাবে যাতে তারা উপরে ধীরে ধীরে উপরে যেতে পারে, এবং তারাও বিশ্বাস করবে যে আমাদের পক্ষেও লাইফে বা আমাদের পক্ষেও ক্যারিয়ারে এমন ধরনের অর্জন করা সম্ভব। সুতরাং আপনি যখনই একটা আর্গুমেন্ট দিচ্ছেন, অবশ্যই খেয়াল রাখবেন যে সেই আর্গুমেন্টটার ইম্প্যাক্টটা সোসাইটিতে কিভাবে পড়ছে, কখন পড়ছে, কতদূর পড়ছে। এই যে একজন নারী উপরে উঠলে সে আরো কয়েকজন নারীকে উপরের দিকে টেনে তুলতে পারে, এটা তো এক লেয়ারের ইম্প্যাক্ট। আপনি এটার অনেক লেয়ার ইম্প্যাক্ট দেখাতে পারেন। যখন এই যে কালচার, নারীরা আস্তে 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 উপরে উঠবে, তখন তারা যোগ্যতা প্রমাণের সুযোগ পাবে। তারা যখন যোগ্যতা প্রমাণ করা শুরু করবে, ওভারঅল সোসাইটিতে তাদের যে ভ্যালু ক্রিয়েট করার জায়গাটা, সেটা আরো বেশি পরিষ্কার হবে। তারা আরো বেশি সোসাইটিতে ভ্যালু ক্রিয়েট করবে। তারা যদি সোসাইটিতে আরো বেশি ভ্যালু ক্রিয়েট করে, তাহলে কি হবে? তাহলে যেটি হবে সেটি হচ্ছে, তারা একদম ইন্ডিভিজুয়াল লাইফে গিয়ে তাদের যে কথাবার্তা, তাদের যে অপিনিয়ন, তার ভ্যালু ক্রিয়েট হবে। সে তার ঘরে থেকে তার স্বামীর সাথে যখন সে কথা বলে, তখন তার ভয়েস রেজ করার জায়গা তৈরি হবে, সোসাইটিতে ইম্প্যাক্ট রাখার জায়গাটা তৈরি হবে। তো যেই কারণে জব সেক্টরে এই যে একটা পুল আউট কালচার, একজন নারী অন্য নারীদেরকে উপরের দিকে তুলবেন, তার ইন্ডিভিজুয়াল লেভেলে গিয়ে আমি সেই ইম্প্যাক্টটা দেখতে পাই। সামাজিক লেভেলে বা রাষ্ট্রীয় লেভেলে তো দেখাই যাচ্ছে, একদম ব্যক্তিগত পর্যায়ে পর্যন্ত তার ঘরের, তার আচার আচরণে, তার পার্সোনালিটি গ্রোথে, অধিকার নিয়ে কথা বলাতে, অধিকার সচেতনতা তৈরিতেও আমরা দেখতে পাই যে এক ধরনের ইম্প্যাক্ট সে রাখতে পারে। তো এই যে আপনি কনসিকুয়েন্স শো করছেন, এই কনসিকুয়েন্স শো করাটা এক ধরনের আর্গুমেন্ট। সো আর্গুমেন্ট দুই ধরনের, একটা ইম্প্যাক্ট বেসড আর্গুমেন্ট বা প্রিন্সিপাল কনসিকুয়েন্স বেসড, আর একটা হচ্ছে প্রিন্সিপাল বেসড আর্গুমেন্ট। আচ্ছা, এর পরের ডিসকাশনটাতে যাওয়াতে আমরা খুব বেশি লম্বা করব না। সেটি হচ্ছে যে কোনো একটা আর্গুমেন্টকে, বেসিক আর্গুমেন্ট কনস্ট্রাকশনের কিছু উপায় আছে। মানে আপনি একটা আর্গুমেন্টকে সাজাবেন কিভাবে, সেটি হচ্ছে সবার প্রথম আমরা যেটি বলি সেটি হচ্ছে আর্গুমেন্টে অ্যাসার্ট করা। এটাকে তিন ধরনের টার্মিনোলজি দিয়ে ব্যাখ্যা করা হয়। অ্যাসার্শন বলে, কখনো ক্লেইম বলে, কখনো লেভেল দেওয়া বলে। তো আমরা যে কোনো কিছু ক্লেইম করি, অর্থাৎ ভাইয়া, যখন কোনো একটা আর্গুমেন্ট দেই, সেখানে আমরা next, ফার্স্টে আমাদের একটা ক্লেম থাকে যে আমি দাবি করছি যে সিচুয়েশনটা এমন হবে বা আমার আর্গুমেন্ট এরকম, এটা আমার দাবি। আমি একটা কথা বললে বা আমি কোনো দাবি করলেই আহ, সেটি গ্রহণযোগ্য হবে এমন না, তার পিছনে বেসিক কিছু ব্যাকগ্রাউন্ড, বেসিক কিছু রিজনিং এক্সপ্লেন করতে হবে। সো আপনি শুধুমাত্র যে কোনো একটা আর্গুমেন্টের শুরুতে আপনি আপনার ক্লেমটা জানাবেন, বা আপনি আপনার অ্যাসারশনটা জানাবেন যে আপনি কি দাবি করছেন, কোন যুক্তিটা আপনি দেখাচ্ছেন, সেটি ফার্স্ট আপনি বলে যাবেন। আমরা এক্সাম্পল দেবো, আরেকটু পরিষ্কার হবে, বাট ফার্স্ট এটা থিওরিটিক্যালি বলছি। হ্যাঁ সিফাত বলো, যদি কোনো প্রশ্ন থেকে থাকে। প্রশ্ন হচ্ছে যে বিভিন্ন ধরনের বিতর্কে দেখা যায়, কোনো কোনো বিতর্কে যারা বিচারক থাকেন তারা প্রিন্সিপাল আর্গুমেন্টকে বেশি গুরুত্ব দেন, বা কোনো কোনো বিতর্কে হচ্ছে কনসিকুয়েন্সিয়াল আর্গুমেন্টকে বেশি গুরুত্ব দেন। বা আমরা যখন একটা বিতর্ক করতে যাব, আমরা মানে কোন ক্রাইটেরিয়াগুলোর উপর ভিত্তি করে বুঝবো যে এই বিতর্কটা আসলে প্রিন্সিপাল ডিবেট হতে যাচ্ছে, অথবা এটা আসলে ইম্প্যাক্ট ডিবেট হতে যাচ্ছে, বা এই ধরনের যে কোয়েশ্চেন গুলো ওঠে? আচ্ছা, প্রথম প্রশ্নটা হচ্ছে কোন একটি বিতর্কের মোশন দেখে বা প্রস্তাব দেখে বুঝবো কিভাবে সেটি কি প্রিন্সিপাল ডিবেট নাকি সেটি পলিসি ডিবেট। মূলত একেবারে কোনো ডিবেটই পিওরলি প্রিন্সিপাল হয় না, বা কোনো ডিবেটই পিওরলি পলিসি ডিবেট হয় না। আপনার যে কোনো একটা আর্গুমেন্ট ধরে ধরে আপনাকে আগাইতে হবে যে এখানকার আর্গুমেন্টটা প্রিন্সিপাল, এখানে একটা যে আর্গুমেন্ট দিচ্ছে সেটি কনসিকুয়েন্সিয়াল। ডিবেটের প্যাটার্ন এক ধরনের হয়, আর্গুমেন্টের কিন্তু ভিন্নতা। অর্থাৎ আপনি একটা পলিসি ডিবেটে আপনি প্রিন্সিপাল আর্গুমেন্ট দিতেই পারেন, কোনো সমস্যা নেই। প্রিন্সিপাল জাস্টিফাই করে বা প্রিন্সিপাল স্যাটিসফাই করে আর্গুমেন্ট দিয়ে তার কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে ডিবেটটাকে পলিসি বেস নাকি ডিবেটটা প্রিন্সিপাল বেস, সেটি বুঝবো কিভাবে। সেটার কোনো এক ধরনের ম্যাজিক্যাল কিছু নেই যে আপনি মোশন দেখে দেখেই বুঝে ফেলবেন, বা আমি আপনাকে একটা চার্ট দিতে পারি যেটা দেখে আপনি বুঝবেন যেটা প্রিন্সিপাল না পলিসি। সেটা মোশন দেখে আপনাকে ডিসাইড করতে হবে এটাকে প্রিন্সিপাল ডিবেট নাকি এটা এটা একটা পলিসি ডিমান্ড করে। ফর এক্সাম্পল হচ্ছে, যা ধরেন আপনাকে যদি বলা হয় যে এই সংসদ বিশ্বাস করে যে রোবোটাইজেশনের যুগে এসে
ইউনিভার্সাল বেসিক ইনকাম বা ইউনিভার্সাল বেসিক পেমেন্ট এটি সবাইকে দেওয়া উচিত। এখন আপনি ইমোশনটা দেখে ভাবতে হবে এই মোশনটাকে প্রিন্সিপাল ডিবেট নাকি ইমোশনটা পলিসি ডিবেট। দেখেন আপনি চিন্তা করে দেখলে দেখবেন ইমোশনটা দুইটাই। প্রথমত আপনি ইমোশনে আপনাকে প্রিন্সিপাল আর্গুমেন্টও দিতে হবে যে কেন যখন অটোমেশন হয়ে যায় বা রোবোটাইজেশন হয়ে যায়, অটোমেশন যখন অটোমেশনের যুগে এসে প্রত্যেক মানুষের কেন বেসিক কিছু ডিমান্ড রাষ্ট্রের ফুলফিল করা উচিত বা রাষ্ট্রের নিচে থেকে সে দায়িত্বটা নেওয়া উচিত, ইউনিভার্সাল বেসিক ইনকাম দেওয়া উচিত, সেটি এক ধরনের প্রিন্সিপালি আপনি একটা ব্যাখ্যা করতে পারেন যে সে সোসাইটি থেকে তার কিছু মৌলিক অধিকার তার পাওয়ার কথা, যেটি যদি রোবোটাইজেশন না হতো তাহলে সে ঠিকই অ্যাচিভ করতে পারতো নিজের মাধ্যমে, নিজে কাজ করে। এখন সে সেটি পারবে না। তো রাষ্ট্রকে তার এই দায়িত্বটুকু রাষ্ট্রকে নিতে হবে, তার মৌলিক চাহিদা পূরণের দায়িত্বটুকু রাষ্ট্রকে নিতে হবে। এটা রাষ্ট্রের দায়িত্ব, প্রিন্সিপাল দায়িত্ব, এবং এটা তার প্রিন্সিপাল রাইট। তো এটা একদিক থেকে প্রিন্সিপাল দিবে। আরেক দিক থেকে কেউ এসে অবশ্যই পলিসি এক্সপ্লেন করতে পারে, সেটি হচ্ছে যে আপনি যে ইউনিভার্সাল বেসিক ইনকাম দিবেন সেটা কত দিবেন, সেটা কিভাবে দিবেন, কাকে দিবেন, সবাইকেই দিবেন, নাকি হচ্ছে এটার ভ্যালুটা কি ভ্যারি করবে, নাকি সবার জন্য একই ধরনের ভ্যালু থাকবে। সেই যে ইনকামের ভ্যালুটা, ইনকামের প্রসিডিউরটা আপনি কিভাবে হ্যান্ড ওভার করবেন, কিভাবে ডিসাইড করবেন যে কত টাকা আপনার দেওয়া উচিত, বা রাষ্ট্র সেই টাকাটা যোগান দিবে কোথা থেকে। এই যে আপনি ইউনিভার্সালি একটা ইনকাম দিবেন, সেই টাকার যোগান কোথা থেকে আসবে। সো ওভারঅল এই পুরো প্রসিডিউরটার জন্য কিন্তু এক ধরনের পলিসি আপনার জেনারেট করতে পারার কথা, রাইট? যে হচ্ছে আমি অ্যাজ এ স্টেট ইউনিভার্সাল বেসিক ইনকাম, তার মানে হচ্ছে সবাই, রাষ্ট্রের প্রত্যেক নাগরিকই একটা সার্টেন অ্যামাউন্ট অফ ইনকাম রাষ্ট্র থেকে পাবে। এবার সেই যে বেসিক ইনকামটা, তার তো একটা সোর্স লাগবে, তাই না? সেই অর্থটা কোথা থেকে আসবে? তাহলে অর্থের সোর্স আপনাকে এক্সপ্লেন করতে হবে, এক। সেকেন্ডলি আপনাকে এক্সপ্লেন করতে হবে সেটি ডিস্ট্রিবিউট করবেন কিভাবে। থার্ডলি সেটি কত হতে পারে বা সেটি কাদের কাছে আপনি পৌঁছাবেন। তো এই যে ওভারঅল সিস্টেমটা আপনার জেনারেট করতে হবে, সেটা এক ধরনের পলিসি ডিবেটর। তো আমার কাছে যেটি মনে হয় সেটি হচ্ছে এই যে লাইক শর্টকাট ওয়েতে বলে ফেলা যে এটা পলিসি ডিবেট অথবা এটা প্রিন্সিপাল ডিবেট, সেটি আসলে বলাটা মুশকিল। আপনি ডিবেটে যদি প্রিন্সিপাল আর্গুমেন্ট থেকে সেটিও দিবেন, ডিবেটে যদি কনসিকুয়েন্সিয়াল আর্গুমেন্ট থেকে সেটিও আপনি দিবেন। যত ধরনের আর্গুমেন্ট আপনার মাথায় আসে জেনারেট করা পসিবল, এই সকল ধরনের আর্গুমেন্ট গুলো আপনি দিবেন। আচ্ছা, এরপর আমরা আর্গুমেন্টের বেসিক স্ট্রাকচার নিয়ে কথা বলছিলাম। প্রথমত হচ্ছে একটি যে কোনো একটা আর্গুমেন্ট দেওয়ার সময় ফার্স্ট আপনাকে ক্লেম করতে হবে, অ্যাসারশন দিতে হবে। সেটি হচ্ছে যে আমি ধরেন মাত্র যে প্রস্তাবটি বললাম, সেই প্রস্তাবটির কথা যদি বলি, আপনি ধরেন ইউনিভার্সাল বেসিক ইনকামের প্রস্তাবে আপনি একটা আর্গুমেন্ট জেনারেট করলেন যে রাষ্ট্রের উচিত প্রত্যেক নাগরিককে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করা। আপনি দাবি করলেন যে রাষ্ট্রের উচিত প্রত্যেক নাগরিককে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করা, অথবা দাবিকে আরো একটু স্পেসিফাই করতে পারেন, যেহেতু রাষ্ট্রের উচিত তার মৌলিক চাহিদা পূরণের জন্য যত অর্থ প্রয়োজন সেটি সে কাজ করুক বা না করুক, সে প্রোডাক্টিভ হোক বা নন প্রোডাক্টিভ হোক, আনপ্রোডাক্টিভ হোক, তাকে প্রদান করা। তাহলে আপনি একটা ক্লেম দাবি করে বসলেন যে রাষ্ট্রকে তার প্রত্যেক নাগরিককে একটা ইউনিভার্সাল বেসিক ইনকাম এই অটোমেশনের যুগে দিতে হবে। আচ্ছা, ভালো কথা। দেন আপনি এটাকে আমরা বলছি ক্লেম বা অ্যাসারশন বা লেবেল দেওয়া। আচ্ছা, সো হচ্ছে সেকেন্ডলি আপনাকে এখন বলতে হবে, এক্সপ্লেন দিতে হবে, অ্যাসারশন বা ক্লেমের পরে এক্সপ্লেনেশন দিতে হবে যে আপনি যে যে দাবিটা করলেন কেন দাবিটা করলেন। তখন আপনি এসে বলতে পারেন যে যখন আমাদের অটোমেশন, আমরা যদি এটা চিন্তা করি যে অটোমেশনের যুগে যখন অনেক বেশি পরিমাণ অটোমেশন হয়ে যাচ্ছে, অটোমেশনের এফিসিয়েন্সি বেড়ে যাচ্ছে, তখন মানুষের শ্রমিক পর্যায়ে যারা কাজ করেন বা মানুষের যে বেসিক কিছু স্কিল সে এতদিন ধরে ডেভেলপ করেছে, জেনারেট করেছে, সেই স্কিলটার কাজটা যখন কোনো রোবট এসে করে দেয়, কোনো অটোমেটিক ইনস্ট্রুমেন্ট এসে করে দিচ্ছে, তখন সে জব হারাচ্ছে, তার ইনকাম সোর্স হারাচ্ছে। এবং তার ইনকাম সোর্স হারানোর ফলে তার জীবন যাপনের যে মৌলিক চাহিদা পূরণের দায়িত্ব সেটি রাষ্ট্রের নেয়ার কথা। সুতরাং তার মৌলিক চাহিদা পূরণের জন্য বা তার যে সে যে মৌলিক চাহিদা পূরণ করতে পারছে না, এক, এটি রাষ্ট্রের দায়িত্ব তাকে সেটি পূরণ করতে দেওয়া। দুই, রাষ্ট্র একদিক থেকে ওভারঅল সোসাইটি একদিক থেকে দায়ী যে প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য তার স্কিলটাকে ব্যবহার না করে অটোমেশন স্কিলটাকে ব্যবহার করছে। সুতরাং তার মৌলিক চাহিদা পূরণের জন্য রাষ্ট্রকে অবশ্যই কিছু বেসিক ইনকাম তাকে জেনারেট করতে হবে, সে প্রোডাক্টিভ হোক অথবা আনপ্রোডাক্টিভ হোক, কাজ করুক কিংবা না করুক।
যে আপনি এক্সপ্লেনেশন দিচ্ছেন যে কেন রাষ্ট্র আসলে তাকে এই চাহিদাটুকু দিবে, কারণ সে কাজ পাচ্ছে না। কারণ এটা রাষ্ট্রের এক ধরনের দায়িত্ব তার মৌলিক চাহিদা পূরণ করা। তো এই যে সে কাজ পাচ্ছে না, তার কাজটা অটোমেশন এসে নিয়ে যাচ্ছে, যেই কারণে তার স্কিল থাকা সত্ত্বেও সে তার মৌলিক চাহিদা জেনারেট করতে পারছে না, বা তার বেসিক লাইফস্টাইলটাকে সে মেনটেন করতে পারছে না। সেই জন্য রাষ্ট্রের উচিত হচ্ছে একটা সার্টেন অ্যামাউন্ট অফ ইনকাম তাকে দেওয়া। এটা হচ্ছে আমাদের এক্সপ্লেনেশন। এরপরে সে আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনি একটা এক্সাম্পল দিতে পারেন। এক্সাম্পল দিতে পারেন যে এমন কোন রাষ্ট্র যদি আপনার কাছে জানা থেকে থাকে যারা ইউনিভার্সাল বেসিক ইনকাম দিচ্ছে, সিচুয়েশন চিন্তা করে, যেখানে প্রচুর অটোমেশন হচ্ছে, আপনি সেই এক্সাম্পলটাও দিতে পারেন। সো আপনি যে কোনো একটা সবসময় যে একেবারে নিউমেরিক্যাল বা স্ট্যাটিস্টিক্যাল এক্সাম্পল দিতে হবে তা না, মাঝে মাঝে আমরা স্টোরি বিল্ড আপ করে এক্সাম্পল দিতে পারি। মাঝে মাঝে তার ক্রাইসিসটাকে একটা গল্পের মাধ্যমে সাজিয়ে বা ইন্ডিভিজুয়াল লেভেল থেকে ইন্ডিভিজুয়াল লেভেলে তার সাফারিংস গুলাকে এক্সপ্লেন করে একটা এক্সাম্পল দেওয়া যায়। কিংবা কখনো কখনো কোনো নেতার এক্সাম্পল দেওয়া যায়, কখনো হিস্ট্রিক্যাল অনেক ইনসিডেন্টের এক্সাম্পল দেওয়া যায়। সো আপনি ডিপেন্ড করবে মোশন ওয়াইজ যে আপনি ওই একটা পার্টিকুলার মোশনে কেমন ধরনের এক্সাম্পল আপনি দিবেন। যদি আপনার কাছে স্ট্যাটিস্টিক্স থাকে আপনি সেটাও দিতে পারেন। তো এই ধরনের ইউনিভার্সাল বেসিক ইনকামের আপনার কাছে যদি কোনো এক্সাম্পল থেকে সেটা দিতে পারেন, অথবা আপনি অ্যানালাইসিস করতে পারেন যে দেখেন একজন ব্যক্তি তার জীবনে কোন কোন ইনকাম থেকে বঞ্চিত হয় যখন অটোমেশন হয়ে যায়, কোন কোন লাইফস্টাইলে তার কেমন ধরনের চেঞ্জ আসে যখন অটোমেশন হয়ে যায়, বা ওভারঅল তার ভ্যালুটা সে অনেক কম ফিল করা শুরু করে। সেই যে এই ডিসিশন গুলো, এই অ্যানালাইসিস গুলো আপনি দিলে সেটিও কখনো কখনো এক্সাম্পল হিসেবে কাউন্ট হয়। আহ আমার জানা মতে মোস্ট প্রবাবলি হচ্ছে একটা বা দুটো কান্ট্রি ছিল যারা বেসিক্যালি হচ্ছে ইউনিভার্সাল বেসিক ইনকামটাকে অ্যালাউ করেছিল ছোট পরিসরে, এক্সপেরিমেন্টালি বা ছোট পরিসরে অ্যালাউ করেছিল। একটা ছিল সম্ভবত ইরান, এবং আরেকটা ছিল মোস্ট প্রবাবলি মঙ্গোলিয়া সামথিং। ইরান ইউনিভার্সাল বেসিক ইনকামটাকে স্টার্ট করেছিল। তো হচ্ছে আপনি ইউনিভার্সাল বেসিক ইনকামের সেই এক্সাম্পলটি, মানে যে কারণে বলা হয় যে আপনাকে আসলে পড়াশোনা করতে হবে, জানতে হবে ইউনিভার্সাল বেসিক ইনকামটা কোথায় আছে, বা কোন রাষ্ট্র সেটাকে জেনারেট করেছে, কত টাকা সেখানকার বেসিক ইনকাম ছিল। সো এই জিনিসগুলো জানার জন্য কিন্তু আপনার পড়াশোনাটা তখন নেসেসারি হয়ে যায়। এর বাইরে আলাস্কাতে দেওয়া হয় কিছু বেসিক ইনকাম, কেনিয়াতে আছে বেসিক ইনকাম। একদম ইউবিআই নামে যেটি দেওয়া হয় আর কি, এই ধরনের বেসিক ইনকাম আমরা এই কান্ট্রিগুলোতে দেখতে পাই। সেই ধরনের এক্সাম্পল আপনি কিছু জেনারেট করতে পারেন, ডিপেন্ডিং অন হচ্ছে আপনার নলেজ আপনাকে কতটুকু সাপোর্ট দেয়। সেই ইমোশনে ধরুন আপনার এই ধরনের এক্সাম্পল, আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে ইরানে হচ্ছে বেসিক ইনকাম অ্যাপ্লাই করা হয়েছে এবং সেটা সাকসেসফুলি রান করেছে। তো আপনি বেসিক ইনকাম দিলে আপনি যে সমস্যাগুলোর কথা বলছেন, অপোজিশন থেকে যে সমস্যাগুলোর কথা বলছে, সেই সমস্যাগুলো যে আসলে হবে না সেটি এক্সপ্লেইন করা, এবং একটা রিলেভেন্ট এক্সাম্পল, র্যান্ডম এক্সাম্পল না, একটু রিলেভেন্ট স্টোরি বলে, একটু রিলেভেন্ট স্টোরি বলা, বা স্ট্রাগলের গল্প বলে একটু রিলেভেন্ট গল্প বলা। সে রিলেভেন্স এটা সেট করতে হবে। তাহলে ফার্স্ট আপনি দিলেন হচ্ছে অ্যাসারশন বা ক্লেইম বা লেবেল, তারপর আপনি দিলেন হচ্ছে এক্সপ্লেনেশন বা রিজনিং, তারপর আপনি দিবেন হচ্ছে এক্সাম্পল বা এভিডেন্স যেটা আপনার কাছে থেকে থাকে। অথবা হচ্ছে আপনি কোনো একটা আইডিয়ার সাথে আপনি আপনার আর্গুমেন্টকে লিঙ্ক আপ করে সেই এক্সাম্পলটুকু দিতে পারেন। তো দেয়ার আর টনস অফ ওয়েস এক্সাম্পল দেওয়ার। আমরা মাঝে মাঝে ভাবি যে আমি তো ডেটা জানি না, আমি কিভাবে এক্সাম্পল দিব। তো ডেটা না জানলেও ডিবেটে স্টোরি বলে বলে এক্সাম্পল দেওয়া যায়। ডেটা না জানলেও ডিবেটে আইডিয়া শেয়ার করে এক্সাম্পল দেওয়া যায়। তো ডেটা না জানলেও এক্সপিরিয়েন্স এর মাধ্যমে আপনি কিছু আর্গুমেন্ট দিতে পারেন। ফাইনালি যেটা করতে হয় সেটাকে বলা হয় টাইব্যাক বলে, অথবা হচ্ছে লিঙ্ক আপ বলা। অর্থাৎ আপনি এত কিছু বললেন, বাট আপনার সেটা মোশনের সাথে যাচ্ছে কিনা সেটি নেসেসারি। অর্থাৎ আপনি সব কিছু বলে লাস্টে বলতে হবে যে আমরা দেখতে পাচ্ছি যে ইউনিভার্সাল বেসিক যে ইনকাম, সেই ইনকামটি সবাইকে দেওয়া উচিত, তার কারণ এটা 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 ফাইনালি। তো আপনি ফাইনালি একটা কনক্লুশন রিলেটেড লাইন সেন্টেন্স আপনাকে বলে মোশনের সাথে কিভাবে সেটা খাপ খায় সেটি বলতে হবে। মূলত যেটি হয় যে আপনি যখন একটা মোশন নিয়ে অনেকক্ষণ ডিসকাশন করেন, একটা আর্গুমেন্টের লেয়ার বাই লেয়ার বাই লেয়ার অ্যানালাইসিস দিতে থাকেন, 1 মিনিট 2 মিনিট ধরে আপনি অ্যানালাইসিস দিচ্ছেন, তো অনেক সময় বিচারক
বা তিনি জাজমেন্ট করেন, উনি খেই হারিয়ে ফেলেন যে আর্গুমেন্টটা শুরু হয়েছিল কোথা থেকে, ওই মোশনের সাথে বা তার রিলেশনটা কোথায়। সো যখন অনেক বেশি লেয়ার চলে আসে তখন আসলে একটা রেসপন্সিবিলিটি হয়ে দাঁড়ায় যে আপনি শেষে একটা কানেকশন দেখাবেন যে ওকে আমি ফাইনালি এখানে আসছি, সেখান থেকে হচ্ছে আমি যদি উপরে উঠি তাহলে আমার মোশনের সাথে এইভাবে কানেক্টেড। সেই কানেক্টিভিটিটা এক্সপ্লেন করাটাও নেসেসারি। ধরুন একটু ভাইয়া, টেকনিক্যাল এক্সাম্পল যদি দেই, যে এই সংসদ বিশ্বাস করে মেজর সিটি গুলাতে বাইক লেন ইনস্টল করা উচিত বা বাইক লেন দেওয়া উচিত। যেসব মেজর সিটি আছে সেই মেজর সিটি গুলোতে বাইক লেন দেওয়া উচিত। সো আপনি একটা মোশন দেওয়া হলো যে এই সংসদ বিশ্বাস করে বড় শহরগুলোতে বাইকের জন্য আলাদা লেন থাকা উচিত। ওকে, আমি ট্রান্সপোর্টেশন ব্যাকগ্রাউন্ডে, সো একটু কানেক্টেড মোশন চলে এসছে। তো আপনি ধরুন একটা আর্গুমেন্ট দিবেন, তো আপনার আর্গুমেন্টের যে ক্লেম সেটি হচ্ছে বাইক লেন সাইক্লিস্টদের জন্য, যারা সাইকেল চালায় তাদের জন্য সেফ, অনেক বেশি সেফার বা অনেক বেশি নিরাপদ। এটা আপনার ক্লেম যে হ্যাঁ, আমি যদি বাইক লেন দেই সেটা সাইক্লিস্টদের জন্য বড় শহরগুলো অনেক বেশি নিরাপত্তা দিবে। আচ্ছা, সো এখন আপনি, এটা হচ্ছে আপনার লেভেল বা ক্লেম বা অ্যাসারশন দেওয়া। আপনি যদি এক্সপ্লেন করবেন, এক্সপ্লেনটা করবেন কিভাবে? এক্সপ্লেনটা করবেন হচ্ছে যে যখন কোনো একটি রাস্তায় সাইড ওয়াক থাকে বা আপনি ফুটপাথ থাকে কিংবা আনপ্রোটেক্টেড যদি কোনো রাস্তা থেকে থাকে, সেটা সাইক্লিস্টদের জন্য ডেঞ্জারাস বা ক্ষতিকারক হয়ে ওঠে। আহ, আপনি পাশে যদি আহ, আপনার ফুটপাথ না থাকে কিংবা হচ্ছে আপনার গাড়ি যখন এই পাশে চাপা দিতে থাকে, যেহেতু স্পেসিফিক গাড়ির জন্য কোনো লেন দেওয়া নাই, আই গেস একটু সমস্যা হয়েছে, আমি শিওর। আমার মনে হচ্ছে স্ট্রিম ঠিকঠাক চলছে। ওকে, বাট আমি দেখতে পাচ্ছি আটকে গেছে আর কি। আচ্ছা, হোপফুলি আমি শিওর চলতেছি না, আমার এখানে হ্যাং দেখাচ্ছে। ফেসবুকে কি চলছে, আমি কি কথা আমি কন্টিনিউ করবো? চেক করে দেখি। হ্যাঁ, আপনি কন্টিনিউ। আচ্ছা ওকে, আমরা শুরু করি। সেটা হচ্ছে আমরা বলছিলাম যে বাইক লেন সাইক্লিস্টদের জন্য সেফার হবে, এই জন্য একটা বাইকের আলাদা লেন দেওয়া উচিত। তো আপনি যদি এক্সপ্লেনেশন দিচ্ছেন, সেই এক্সপ্লেনেশন এসে আপনি হয়তো বা বলবেন যে সাইক্লিস্টরা যখন রাস্তায় চলাচল করে বা রাস্তায় সাইকেল চালায় তখন তারা সবচেয়ে বেশি ডেঞ্জার জোনে থাকে। সেটা হচ্ছে যে আপনার পাশে যদি সাইড ওয়াক থাকে কিংবা পাশে যদি রাস্তাটা যদি আনপ্রোটেক্টেড হয়ে থাকে, তাহলে যারা পথচারী আছে তারা আসলে রাস্তায় এসে সাইক্লিস্টকে দেখতে পায় না, এবং রাস্তায় এসে সাইক্লিস্টকে দেখতে না পাওয়ার কারণে মাঝে মাঝে অ্যাক্সিডেন্টের শিকার হয় সাইক্লিস্টরা। ঠিক আছে? অথবা হচ্ছে গাড়ি যখন চলাচল করে সে গাড়ি হয়তো বা সাইকেল, যেটা এটা চিকন বা একটু নর্মালি খুব বড় কোনো যানবাহন না, সেটি খুব বেশি চোখের দৃষ্টিসীমার আওতায় পড়ে না, সেটি তাদের জন্য খুবই ভয়াবহ ভাবে ডেঞ্জারাস হয়ে পড়ে। যে গাড়ি যা যেগুলো চলছে সেগুলো হয়তো সে সাইকেলকে দেখতে পাচ্ছে না। তার মানে হচ্ছে আমি চিন্তা করতে পারছি যে হ্যাঁ, যেহেতু রাস্তায় আমার জন্য আলাদা কোনো লেন নাই এজ এ সাইক্লিস্ট। এবার চিন্তা করেন, ধরুন আপনি বিতর্কে বলবেন যে ধরুন আপনি একজন সাইক্লিস্ট, আপনি চিন্তা করছেন যে হ্যাঁ, আমি যদি রাস্তায় নামি, এটি একটি মেজর শহরের রাস্তা এবং এই রাস্তায় আমার জন্য আলাদা কোনো লেন নাই। সো আমি এজ এ ছোট যানবাহন যেহেতু আমি চালাচ্ছি, আমি কার বাস বা বড় যানবাহন দ্বারা আমি আক্রান্ত হতে পারি, আমার নিরাপত্তা নাই। পেডেস্ট্রিয়ান বা পথচারী যারা আছেন তারা, তাদের কারণে আমি অ্যাক্সিডেন্টের শিকার হতে পারি। যেহেতু আমার জন্য আলাদা লাইন নেই, আমি সেফ ফিল করছি না, তাহলে আমি কি চিন্তা করবো? তাহলে আমার জন্য যেহেতু সেফ না, আমি বাইক নিয়ে রাস্তায় উঠবো না। যারা সাইকেল চালায় তারা সাইকেল নিয়ে রাস্তায় আসবে না। তার মানে সাইকেল অ্যাজ এন অপশন, ইন্ডিভিজুয়াল জার্নির জন্য যেটা বেটার অপশন হতে পারতো, কম জায়গা দখল করার অপশন হতে পারতো, তারা তখন আর সাইকেলটা ব্যবহার করবে না। এবং সাইকেল অ্যাজ এন অপশন, যানবাহনের অপশন হিসেবে ইনএক্সেসিবল হয়ে যাবে মানুষজনের জন্য। তার মানে আমি এটা ব্যাখ্যা করার চেষ্টা করলাম যে সেটা হচ্ছে বাইক লেনটা বেসিক্যালি কেন দরকার, সেফটি দেওয়ার জন্য দরকার, এবং সেফটি যদি না থাকে তাহলে মানুষজন আসলে সাইক্লিংটাকে অ্যাজ অপশন একসেপ্টই করবে না। এবং একসেপ্ট যদি না করে তাহলে এর একটা বিশাল অপরচুনিটি আছে, সেটি হচ্ছে একজন ব্যক্তি জাস্ট একটা বড় গাড়ি নিয়ে বের হচ্ছে, প্রাইভেট কার নিয়ে বের হচ্ছে,
সেফটি মেনশন করার জন্য। সে যদি এখন ছোট ডিস্টেন্স সাইকেল দিয়ে পার হতো, তাহলে অল্প পরিমাণ জায়গা দখল করা যেত, দখল হতো, এবং সে অল্প পরিমাণ জায়গায় দখল হওয়ার কারণে ওভারঅল যে রাস্তার ক্যাপাসিটি সেটি বেড়ে যেত। তার মানে এই যে আপনি একটা এক্সাম্পল এক্সপ্লেনেশন দাঁড় করালেন যে হ্যাঁ, যে আমি যে বলছি যে বাইক বা সাইক্লিস্টদের জন্য আসলে বাইক লেন সেফার হতো, আমরা দেখতে পাচ্ছি নর্মালি কনজেস্টেড বা মেজর রোড গুলোতে সাইক্লিস্টরা সেফ ফিল করে না। আপনি এক্সাম্পল দিতে পারেন যে আমরা স্ট্যাটিস্টিক্যাল যদি এক্সাম্পল দেয়, নিউ ইয়র্ক সিটিতে আপনি যখন স্মার্ট বাইক লেন ইন্ট্রোডিউস করা হয়েছিল, সেখানে অলমোস্ট 56% ইঞ্জুরি রিডাকশন হয়েছিল। যারা স্পিড ব্যবহার করে তাদের 56% ইঞ্জুরি রিডাকশন হয়েছিল। সো এই যে ওভারঅল একটা স্ট্যাটিস্টিক্স আমি দেখালাম যে হ্যাঁ, নিউ ইয়র্ক সিটিতে যখন এই আলাদা বাইক লেন দেওয়া হয়েছে, আমরা দেখেছি ওভারঅল ইঞ্জুরির অ্যামাউন্টটা 56% কমে এসেছিল, এবং হচ্ছে পেডেস্ট্রিয়ান এবং আদার অন্য ধরনের যে কলিশন সেটা অনেক বেশি কমে গিয়েছিল। এই এক্সাম্পলটা যখন আপনি দিচ্ছেন, তখন আপনার যে ক্লেম যে বাইক লেন দিলে সেফ রাস্তা তৈরি হবে, সেই সেফটি এনশিওর হবে, সেই ক্লেমটাকে আপনি জাস্টিফাই করছেন। এখন লাস্টলি হচ্ছে আপনাকে একটা লিঙ্ক আপ করাইতে হবে। আপনি যখন এসে বলবেন যে যেহেতু বাইক লেন যেহেতু একটি নিরাপদ এনভায়রনমেন্ট সমস্ত ট্রাফিকের জন্য, পেডেস্ট্রিয়ান পথচারীদের জন্য, সাইক্লিস্টদের জন্য প্রদান করতে সমর্থ হয়, আমাদের উচিত বড় শহরের রাস্তাগুলোতে বাইক লেনকে প্রমোট করে বা আলাদা বাইক লেন দেওয়া। তো তার মানে আমরা মনে হয় যে আমরা বুঝতে পারছি যে আপনি যখনই কোনো একটা আর্গুমেন্ট দিবেন, তখন চেষ্টা করবেন আপনি নানান ধরনের এক্সাম্পল বা অ্যানালাইসিস দিয়ে আপনার সেই আর্গুমেন্ট বা ক্লেমটাকে ফুল প্রুফ করার জন্য। এবং সেই ক্ষেত্রে আমার ধারণা আপনি আলাদাভাবে হেল্প পাবেন যদি আপনি স্ট্রাকচারটি ফলো করতে পারেন। আহ, মূলত বেসিক আর্গুমেন্ট কনস্ট্রাকশন আসলে এই চারটা জিনিসের উপর এক্সপ্লেইন করে। আহ, আচ্ছা ভাইয়া, এখন যদি যখন আমাদের কারো কোনো প্রশ্ন থেকে থাকে সেটা একটু বলতে পারেন। হ্যাঁ ভাইয়া, যখন হচ্ছে নতুন বিতার্কিকরা বিতর্ক শুরু করে, তখন দুইটা প্রবণতা খুব বেশি দেখা যায়। একটা প্রবণতা হচ্ছে মানে তারা জাস্ট অ্যাসারশন দিয়েই হচ্ছে চলে যায়, অন্য জিনিসগুলো আসলে লিঙ্ক আপ করা অথবা এক্সাম্পল দেওয়ার কাজগুলো হয় না। আরেকটা সমস্যা দেখা যায় যে তারা যদি এক্সাম্পল দেওয়া শুরু করে, তাহলে হচ্ছে তারা আর মানে জিনিসটাকে ঠিক গুছিয়ে উঠতে পারে না অথবা সময়ের মধ্যে শেষ করতে পারে না। তো নতুন বিতার্কিক যারা শুরু করছে, তারা আসলে কিভাবে এই জিনিসটা প্র্যাকটিস করতে পারে বা এই জিনিসটার অভ্যাসটা তৈরি করতে আচ্ছা, পারে? এটা আমার একটা পার্সোনাল সাজেশন, যারা নতুন করে বিতর্কে আসছে তারা হচ্ছে তাদের প্রিপারেশনের জন্য একটা পেজ রেডি করতে পারে। হ্যাঁ, ফর এক্সাম্পল হচ্ছে আর্গুমেন্ট ওয়ান, তার জন্য একটা পেজ, এবং সেই পেজের ভিতরে ধরো এই জায়গাগুলোকে সেট করে দেওয়া: ক্লেম, এক্সপ্লেনেশন, এক্সাম্পল বা এভিডেন্স, তারপর হচ্ছে লিঙ্ক আপ। এই বক্স বক্স করে প্রিপেয়ার করা, এক একটা নিজে থেকে আগে একটা চার্ট রেডি করে ফেলা যে ওকে, আমি যখন আর্গুমেন্ট প্রিপেয়ার করব, আমি চেক করে দেখবো যে আমি আসলে কি চারটা জিনিস ফিল করতে পেরেছি কিনা। তো এই যে স্ট্র্যাটেজিক্যালি যদি কেউ প্রিপারেশন নেয় এবং আগে থেকে যদি প্রি প্ল্যান করে যে আমি এই ঘরগুলা ফিল আপ করবো, তো সে তখন যখন প্রিপারেশন নেবে সে দেখতে পাবে যে হ্যাঁ, তার এই আর্গুমেন্টের বেলা 3 নম্বর ঘরটা, এক্সাম্পলের বা এভিডেন্সের ঘরটা খালি দেখা যাচ্ছে। তখন সেখানে একটা এভিডেন্স খোঁজার চেষ্টা করবে, কিংবা এভিডেন্স তৈরি করার চেষ্টা করবে, বা এক্সাম্পল ক্রিয়েট করার চেষ্টা করবে। তো আমার কাছে মনে হয় যে এই প্রবলেমটা সলভ করার জন্য এটা একটা ওয়ে। সেকেন্ডলি, মাঝে মাঝে দেখা যায় যারা একটু বেশি দিন বিতর্ক করে, তারা একটা আর্গুমেন্টকে টানতে থাকে, লেয়ার বাই লেয়ার দিতে থাকে, লেয়ার বাই লেয়ার অ্যানালাইসিস করতে থাকে। অনেক বেশি লেয়ার দেওয়ার সমস্যাটা হচ্ছে যখনই আর্গুমেন্টটা ফার ফেজড হয়ে যায়, অনেক বেশি দূরে সরে যায়, রেগুলার যে ডিসকাশন সেখান থেকে, রেগুলার মোশন থেকে অনেক দূরে সরে যায়। তো আমাদেরকে এটাও একটু ভেবে দেখতে হবে যে আমি কয়টা লেয়ার দিচ্ছি। ধরেন আপনি যখন এই প্রিপারেশন শিটটা তৈরি করবেন, তখন আপনি সেখানে এক্সপ্লেনেশনের ভিতরে আপনি ভাগ করেন অ্যানালাইসিস, লেয়ার ওয়ান, লেয়ার টু, লেয়ার থ্রি, বা লেয়ার টু থেকে আপনি শেষ করে দেন। আপনি যখন বুঝবেন যে না, এর পরের লেয়ার আমার আর যাওয়া উচিত না, এর পরের লেয়ারে গেলে আমি আসলে আমার যে মোশন সেখান থেকে দূরে সরে যাব। মোরওভার, এই স্কিল গুলো আসলে আপনি ডিবেট করতে করতে জেনারেট করবে, একদম ইনিশিয়ালি শুরুতেই জেনারেট করবে না। আর তাছাড়া হচ্ছে আপনি মাঝে মাঝে যেটা হয় যে আর্গুমেন্ট খুঁজে পাওয়া যায় না, মানে একটা মোশনে কি আর্গুমেন্ট দিব, আর্গুমেন্ট আমার মাথায় আসছে না, নতুন বিতর্কীদের মাথায় আর্গুমেন্ট আসে না। এইটা সমাধান করার জন্য উপায় হচ্ছে এক, আপনি কিছু বিতর্ক দেখতে পারেন বা অনলাইনে নেট সার্চ করে কিছু মোশনের জন্য স্টক আর্গুমেন্ট রেডি করে রাখতে পারেন। যে আমার যদি এনভায়রনমেন্ট রিলেটেড মোশন আসে, তাহলে আমি প্রস্তাব আসে, তাহলে এই আর্গুমেন্ট গুলো কমনলি এনভায়রনমেন্ট ডিবেটে দেওয়া যায়। বা যদি হচ্ছে কি বলবো, ল নিয়ে যদি কোনো আর্গুমেন্ট মোশন আসে, তাহলে ল রিলেটেড
মোশন গুলোতে হচ্ছে এই ধরনের কিছু কমন আর্গুমেন্ট দেওয়া যায়। রিলিজিয়নের যদি মোশন থাকে, রিলিজিয়নের ডিবেট গুলাতে এই কমন কিছু আর্গুমেন্ট দেওয়া যায়। স্টক আর্গুমেন্টটাকে রেডি করে রাখলে সেগুলোকে মানে মোটামুটি ঘুরিয়ে পেঁচিয়ে হলেও একটা নতুন আর্গুমেন্ট জেনারেট করা যায় আপনি যখন বিতর্ক ট্রেপে বসবেন। সেকেন্ডলি হচ্ছে প্রশ্ন করতে থাকা। যখন আপনি একটা মোশন পান বা আপনার তার পক্ষে যখন কথা বলেন, মোশনটা কেন দিয়েছে ভাবতে থাকে যে এই মোশনটা কেন দিতে পারে। আচ্ছা, মোশনটা যদি পাস না করি তাইলে কি কি সমস্যা হইতে পারে, মোশনটা যদি পাস করি তাহলে কি কি সুবিধা আমি পেতে পারি। তো এই যে চিন্তা করা, ওকে কেন মোশনটা দিতে পারে, মোশনটা পাস করলে কি বেনিফিট পেতে পারি, মোশনটা যদি পাস না করে তাহলে কি ধরনের ক্ষতি পেতে পারি। তো এভাবে একটু চিন্তা করা শিখতে হবে। আর ফাইনালি আরেকটু যদি ডিটেলসে বলতে হয়, সেটা হচ্ছে স্টেক হোল্ডার নিয়ে ভাবা। সেটি হচ্ছে যে আচ্ছা আমার এই মোশনটা, এই প্রস্তাবটাতে আসলে কারা কারা জড়িত। ফর এক্সাম্পল আমি যখন বলি যে বড় শহরের রাস্তাগুলোতে আলাদা বাইক লেন দেওয়া উচিত, তখন আমি ভাববো যে এখানে স্টেক হোল্ডার কারা 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 এই টোটাল মোশনটার সাথে জড়িত। প্রথমত হচ্ছে এক, যারা সাইকেল চালায়, যারা বাইকার আছে তারা। দুই, পথচারী যারা আছে তারা। তিন, রাষ্ট্র বা যারা এই রাস্তাটা তৈরি করবেন তারা। এবং চার হচ্ছে রাস্তা অন্যান্য যানবাহন যারা চালায় তারা। সেই চারজন হচ্ছে আমাদের ওভারঅল যে হচ্ছে কি বলবো স্টেক হোল্ডার্স। তখন আপনি ভাববেন আচ্ছা, যদি আমি বাইক লেনটা দেই তাহলে প্রত্যেকটা স্টেক হোল্ডারের কি কি সুবিধা হবে, রাষ্ট্রের কি সুবিধা হবে, বাইকারের কি সুবিধা হবে, অন্যান্য পথচারীদের কি সুবিধা হবে, অন্যান্য যানবাহনের কি সুবিধা হবে। সো প্রত্যেকটার জন্য আপনি আলাদা আলাদা বেনিফিট বের করতে পারেন, বা কি কি অসুবিধা হবে সেই অসুবিধাগুলো আলাদা আলাদা ভাবে আপনি জেনারেট করতে পারেন। এটা আপনাকে হেল্প করবে আর একটু ডেপথে নতুন নতুন আর্গুমেন্ট খুঁজে পাওয়ার জন্য। সেটা পথচারীর কি চাহিদা থাকতে পারে, তিনি কি চান, তিনি চান তিনি আনইন্টারাপ্টেডলি ওনাকে কেউ ইন্টারাপ্ট করবে না, ওনাকে ভাবতে হবে না কে এসে আমাকে ধাক্কা দিয়ে যাচ্ছে, আমি কার গায়ে লেগে যাচ্ছি। উনি চান এমন একটা এনভায়রনমেন্ট পেতে। সেকেন্ডলি যিনি বাইকার তিনি কি চান, তিনি চান আমি কম্পারেটিভলি একটা আনসেফ যানবাহন নিয়ে রাস্তায় নামছি, তো আমাকে কি রাস্তায় সেফটি দেওয়া হচ্ছে কিনা, আমি কি রাস্তায় বের হলে নিরাপদ কিনা, আমি কি কম সময়ে লোকেশনে পৌঁছাতে পারবো কিনা, আমি কি কস্ট এফিসিয়েন্ট ওয়েতে পৌঁছাতে পারবো কিনা, আমার কত টাকা খরচ হচ্ছে, কত টাকা সেভ হচ্ছে, এই ক্যালকুলেশন গুলো তিনি তখন করেন। আমার হেলথের জন্য সেটা ভালো কিনা। তখন এটি চিন্তা করে দেখেন আপনার কিছু নতুন নতুন অনেক বেনিফিট আসতেছে। এখান থেকে আপনি নতুন নতুন আর্গুমেন্ট জেনারেট করতে পারবেন যে ওকে এটা এনভায়রনমেন্টের জন্য কিভাবে ভালো, ব্যক্তি পর্যায়ে সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার জন্য কিভাবে এটি ভালো, কিংবা হচ্ছে কিভাবে এটি ফুয়েল এফিসিয়েন্ট হয়, কিভাবে এটি ইন্ডিভিজুয়ালের জন্য কস্ট এফিসিয়েন্ট হয়। অনেক বেশি মানুষকে যদি আমি সাইক্লিং এর প্রতি আগ্রহী করতে পারি কি বেনিফিট পাওয়া যায়। ওভারঅল দেখেন আপনার অনেক ধরনের আর্গুমেন্ট কিন্তু জেনারেট করা স্টার্ট করে যে ইন্ডিভিজুয়াল লাইফে কেমন ইম্প্যাক্ট করবে, গ্লোবালি কেমন ইম্প্যাক্ট করবে। এই ধরনের ডিসকাশন গুলো আমরা করতে পারি। এর বাইরেও আরেকটা আছে, সেটি হচ্ছে গ্রুপ ওয়াইজ চিন্তা করা। আচ্ছা কোনো মাইনরিটি গ্রুপের কি কোনো বিশেষ কোনো সুবিধা হয়, ট্রান্সজেন্ডার গ্রুপের কি বিশেষ কোনো সুবিধা হয়, ফিমেলদের কি বিশেষ কোনো সুবিধা হয়, বাচ্চাদের কি বিশেষ কোনো সুবিধা হয়। অর্থাৎ গ্রুপ ওয়াইজ থট প্রসেসটাকে সার্কুলেট করানো, যে আমি যদি এই প্রস্তাবটি পাশ করি ট্রান্সজেন্ডার পিপল যারা আছে তাদেরকে বিশেষ কোনো বেনিফিট আমি দিতে পারি, যারা মাইনরিটি আছে তাদেরকে আমি বিশেষ কোনো বেনিফিট দিতে পারি, ফিমেলদেরকে বিশেষ কোনো বেনিফিট দিতে পারি, চিলড্রেনদেরকে বিশেষ কোনো বেনিফিট দিতে পারি। তো আপনি দেখবেন তখন আপনার নতুন নতুন থট জেনারেট করা স্টার্ট করবে। ওকে, তাহলে এটা যদি পাস হয় তাহলে কিন্তু আমি এই গ্রুপ অফ পিপলকে একটা স্পেশাল বেনিফিট দিতে পারি। এটা এক্সাম্পল দিলে মনে আরেকটু পরিষ্কার হবে। এই সংসদ মনে করে আহ মাতৃত্বকে অধিক মাত্রায় মহিমান্বিত করা সমস্যাজনক, বা মাতৃত্বকে অধিক মাত্রায় মহিমান্বিত করা উচিত নয়। কিন্তু আপনি যখনই বলছেন যে মাতৃত্বকে অধিক মাত্রায় মহিমান্বিত করা উচিত নয়, ইনিশিয়ালি কিন্তু মাথায় আপনার থট আসবে অন্যরকম। মানে এই পুরো নেচার বা আমাদের পুরো পৃথিবী সার্ভাইভ করছে, মানুষের এক্সিস্টেন্স আছে কারণ এখানে মাতৃত্ব আছে, মাতৃত্ব উপভোগ করে মানুষ, তাই আমাদের এক্সিস্টেন্স আছে। আমাদের মাতৃত্বের বিরুদ্ধে কথা বলা, মাতৃত্বকে কেন আমি গ্লোরিফাই করবো না, এই কথাগুলো বলতে গেলে কিন্তু আর্গুমেন্ট আপনার কমে যায়। আমি বেসিক আর্গুমেন্টে যাচ্ছি না, আমি একটু দূরের আর্গুমেন্ট খোঁজার চেষ্টা করি। বেসিক কথা আপনি ভাবতে ভাবতে চলে আসবে। ধরুন আমি তখন ভাবলাম আচ্ছা আমাদের এলজিবিটি কিউ কমিউনিটি যারা আছে, বা এমন কিছু কমিউনিটি, এমন কিছু মানুষ আছে যারা সন্তান গ্রহণ করতে পারে না, এবং এই সন্তান গ্রহণ করতে যে তারা পারে না তাদের কি বেনিফিটটা হয় ভেবে দেখেন। তো আপনি একটা কার্যক্রমকে প্রাকৃতিক বা ন্যাচারাল বলছেন, কারণ হচ্ছে
আহ, পৃথিবীতে প্রায় সময় তো যুক্তিটা দেওয়া হয়, সেটা হচ্ছে কেন এলজিবিটি যারা আছেন তাদের আসলে কি বলবো স্বাভাবিক না। তো এটা যখন আর্গুমেন্ট মানুষজন দিতে যায় তখন তারা অনেক ধরনের কথা বলে যে হ্যাঁ, মাতৃত্ব এটি একটি ন্যাচারাল বিষয়, সন্তান জন্মদান একটি ন্যাচারাল বিষয়, এবং এটা অনেক খুব প্রাউড ফিল করার মতো একটি বিষয়। ওকে, সো এটা এত বেশি এটা গ্লোরিফাইড, এত বেশি এটা মহিমান্বিত যে যারা এটা পারে না তারা সোসাইটির অনেক বেশি পিছনে পড়ে যায়, তাদেরকে স্বাভাবিক অস্বাভাবিক হিসেবে চিন্তা করা হয়। স্পেশালি শুধু এলজিবিটি কিউ না, একদম জেনারেল মা যারা সন্তান জন্ম দিতে পারছেন না, জেনারেল ওয়াইফ যিনি সন্তান জন্ম দিতে পারছেন না, এটা তাকে এমন একটা ড্রব্যাক হিসেবে চিন্তা করা হয় যেটা তার ফল, এটার জন্য সে অনেক বেশি অপমানের শিকার হয়। সেই যে একটা পার্টিকুলার কমিউনিটি, পার্টিকুলার ছোট কমিউনিটি হতে পারে, বাট তাদের বেসিক যে কিছু রাইট যেটি মাতৃত্বকে ওভার গ্লোরিফাই করার কারণে তারা বঞ্চিত হচ্ছে অধিকার থেকে, তাদেরকে কিন্তু আপনি আপনার মোশনের মধ্যে, আপনার ডিসকাশনের মধ্যে ইনক্লুড করতে পারেন। তার মানে আপনার মোশনটা তখন ইনক্লুসিভ মোশন হয়, যে ওকে হ্যাঁ ওই ছোট যে গোষ্ঠীটা, এই ছোট গোষ্ঠীটার কথা কিন্তু আপনারা ভাবছেন না, তারা কিন্তু অনেক ধরনের সমস্যা ফেস করছে, বা যে সন্তান নিতে চাচ্ছে না, যে ক্যারিয়ার বিল্ড আপ করতে চাচ্ছে, আপনি তাকে কিন্তু সোসাইটির একটা বিশাল পিয়ার প্রেশারের মধ্যে পড়তে হচ্ছে যে না সন্তান নিতে হবে। বা হচ্ছে এই যে এই ধরনের ডিসকাশন, পিয়ার প্রেশার বলেন বা মাতৃত্ব ওভার গ্লোরিফাই হওয়ার কারণে এটাকে বিশেষ যোগ্যতা হিসাবে ধরে নেওয়া হচ্ছে, এটির কারণে মেয়েদের অনেক ধরনের সমস্যায় পড়তে হয়। তো এই সমস্যাগুলো কিন্তু সমাধান করা সম্ভব যদি মাতৃত্বকে আমি ওভার গ্লোরিফাই না করি। তো আমার ধারণা একটু পরিষ্কার হচ্ছে যে আপনি যখনই একটু অন্য কমিউনিটি গুলোর দিকে তাকাতে থাকবেন, আপনার কাছে নতুন নতুন আর্গুমেন্ট জেনারেট করা স্টার্ট করবে। আর আর্গুমেন্টের প্রায়োরিটাইজেশন এসে একটি ছোট কথা বলা দরকার, ইনক্লুসিভ আর্গুমেন্ট গুলা বেশি ভ্যালু পায়। অর্থাৎ আপনার আর্গুমেন্ট যদি অনেক বেশি মানুষকে একত্রিত করা হয়, অনেক বেশি মানুষের অধিকার নিয়ে হয়, সেটি বেশি ভ্যালু পায়। আপনি যদি সকল গোষ্ঠীকে ইনক্লুড করে কোনো আর্গুমেন্ট দিতে পারেন, সেটা বেশি ভ্যালু পায় স্পেশালাইজড আর্গুমেন্টের চাইতে আর কি। আর এর বাইরেও আরো ছোট ছোট ডিটেলস নিয়ে ডিসকাশন করা যায়, কিভাবে নুয়ান্সিং করা যায়, কিভাবে হচ্ছে লেয়ার ক্রিয়েট করা যায়, কতটুকু পর্যন্ত লেয়ার ক্রিয়েট করলে সেটাকে ওকে বলা যাবে। আমার মনে হয় এগুলো একটু ডিটেল ডিসকাশন, এত দূর পর্যন্ত গেলে আর প্রথম ডিসকাশন গুলি আমাদের মাথায় থাকবে না। সো আমার মনে হয় আমার ডিসকাশন আপাতত এই পর্যন্ত। কারো যদি কোনো মোশন সাজেস্ট করে বা কোনো কোয়েশ্চেন থেকে থাকে স্পেসিফিক, সেটি জানালে আমার জন্য একটু সহজ হয় ফার্দার ডিসকাশনটা আগানো, অথবা ডিসকাশনটা ওখানে শেষ করা যায়। সিফাত, তুমি কি আচ্ছা, শুনতে হ্যাঁ। পাচ্ছ? হ্যাঁ, মানে আমার নিচের ২ টা কোয়েশ্চেন করার ছিল এখনই। তো হ্যাঁ, একটা করতে হচ্ছে পারো। কিভাবে আর্গুমেন্ট ফ্রেম করতে হয়, মানে মানে কিভাবে একটা আর্গুমেন্ট খুঁজে বের করতে হয় আর কিভাবে হচ্ছে প্রায়োরিটাইজ করতে হয়। তো ওইটা তো অলরেডি বলে দিয়েছেন, বাট আমার মনে হয় আর্গুমেন্ট প্রায়োরিটি দেওয়াটা নিয়ে আরেকটু কথাবার্তা মনে হয় বললে ভালো হতো। মানে যারা একটু ইন্টারমিডিয়েট লেভেলের ডিবেট করতেছে তাদের জন্য এটা বেশ বড়সড় সমস্যা হয়ে যায়। তাদের মাথায় আর্গুমেন্টটা থাকে, বাট সেটা হচ্ছে তারা আর কি একটা বাদ দিয়ে আরেকটা বলে ফেলে, অথবা ওই কাজটা করতে গিয়ে হচ্ছে মানে ডিবেট থেকে দূরে সরে যায়। আচ্ছা, আর্গুমেন্ট কোন আর্গুমেন্টে প্রায়োরিটি পাবে সেটার জন্য কিছু প্যারামিটার সেট করা যায়, যে এই প্যারামিটার গুলোর বেসিসে আমি ডিসাইড করবো যে আমার এই আর্গুমেন্টটা প্রায়োরিটি পাবে। প্রথমত, এক, এই আর্গুমেন্টের আপনি রিবাটাল চিন্তা করবেন, এটার রিবাটাল চিন্তা করলে এটা আসলে সেকেন্ড লেয়ার। প্রথমত হচ্ছে ইম্প্যাক্ট। আমি যদি এই আর্গুমেন্টটা দেই, এটা কতটা ইম্প্যাক্টফুল হয়, এটার কনসিকুয়েন্স কতটা বেশি হয়। তো যার ইম্প্যাক্ট অনেক বেশি হবে সেই আর্গুমেন্ট আপনি আগে বলবেন। এটা কিন্তু কনসিকুয়েন্সিয়াল আর্গুমেন্টের কথা বলছে। আর যদি আপনার কাছে প্রিন্সিপাল আর্গুমেন্ট থাকে, যে প্রিন্সিপালটা খুবই ভ্যালিড এবং খুবই বেসিক প্রিন্সিপাল, আপনি চেষ্টা করবেন প্রথমে প্রিন্সিপালটা বলার। তাহলে ফার্স্ট হচ্ছে চেষ্টা করবেন ভালো প্রিন্সিপাল আর্গুমেন্ট থাকলে সেটাকে ফার্স্টে বলার, এক। দুই নম্বর, আপনি চেষ্টা করবেন কনসিকুয়েন্সিয়াল আর্গুমেন্টে এসে যে আর্গুমেন্টের ইম্প্যাক্ট অনেক বেশি পড়বে, ওভারঅল সোসাইটিতে অনেক বেশি ইম্প্যাক্ট করবে, এবং যেটিকে বলতে পারেন অনেক বেশি ইনক্লুসিভ, অনেক মানুষকে নিয়ে আর্গুমেন্টটা হয়, সেটাকে আপনি রাখবেন। থার্ডলি এসে আপনি চিন্তা করবেন যে আমার এই আর্গুমেন্টের রিবাটাল কেমন আছে। যদি আপনার কোনো একটা আর্গুমেন্টে অনেক ভালো রিবাটাল থেকে যায় বা খুব কমন রিবাটাল থেকে যায়, তাহলে কিন্তু সেই আর্গুমেন্টটা হাউসে দাঁড়াবে না। So আপনাকে এটাও ভাবতে হবে যে আমি আর্গুমেন্ট যেটা দিচ্ছি এইটার রিবাটালটা কঠিন, বা এইটার রিবাটালটা ভালোভাবে দেওয়া পসিবল না, তাহলে এই আর্গুমেন্ট আপনি আগে দিবেন। ফাইনালি হচ্ছে আপনি স্পেশালাইজড আর্গুমেন্ট দিবেন, অর্থাৎ স্টেক হোল্ডার ধরে আর্গুমেন্ট, কিংবা হচ্ছে আপনার স্পেসিফিক গোষ্ঠী ধরে আর্গুমেন্ট। তো ফার্স্ট আপনি দেখবেন প্রিন্সিপাল, তারপর দেখবেন ইম্প্যাক্ট, তারপর দেখবেন ইনক্লুশন কোনটা কোনটা বেশি ইনক্লুসিভ হয়, তারপর আপনি দেখবেন রিবাটাল করা কোনটার জন্য সহজ কোনটার জন্য কঠিন,
এবং ফাইনালি আপনি দেখবেন স্পেশালাইজড গোষ্ঠীর জন্য মানে ছোট কোনো গ্রুপ অফ পিপলের জন্য আপনার কোন আর্গুমেন্টটা যায়। তো এই বেসিক প্যারামিটার গুলো ভেবে আমার ধারণা একটা আর্গুমেন্টের প্রায়োরিটাইজেশন করা যায়। প্রায়োরিটাইজেশন মানে হচ্ছে আমি বিতর্কে কোন আর্গুমেন্টটা আগে বলবো, কোন আর্গুমেন্টটা পরে বলবো। এটা আমার ধারণা বেসিক কনসেপ্ট। আর মোর ওভার একটা ফাইনাল কথা হচ্ছে যে বিতর্ক তো এটা একটা প্র্যাকটিস, টু সাম এক্সটেন্ট ইট ইজ অ্যান আর্ট। আপনি একটা আর্টকে হচ্ছে কেউ মুখস্থ করাই দিতে পারে, অর্থাৎ আপনাকে কেউ শিখাই দিতে পারবে না। ধরুন বলা হলো যে অমুক কালার ভালো না অমুক কালার ভালো, অমুক রং ভালো না অমুক রং ভালো, এমন কোনো কথা কিন্তু আসলে নাই। ডিপেন্ডস অন কোন কম্বিনেশন আপনার কাছে ভালো লাগবে, ডিপেন্ডস অন আপনার এক্সপিরিয়েন্স এবং আপনার প্যাশন। আপনি ওটার পিছনে কতটুকু সময় দিচ্ছেন, কতটুকু পড়াশোনা করছেন, কতটুকু এক্সপ্লেনেটরি ক্যাপাসিটি গ্রো করতেছেন, তার উপর ডিপেন্ড করবে আপনি কতটা ভালো বিতর্ক করতে পারবেন। এছাড়াও যদি আরো ডিটেলস প্রশ্ন থাকে একটু বলতে পারো। সুপার। আচ্ছা, হ্যাঁ, নেক্সট প্রশ্নটা হচ্ছে রিবাটাল নিয়ে। তা আমরা যখন একটা আর্গুমেন্টের রিবাটাল খুঁজে বের করব, মানে আর্গুমেন্ট গুলো ইউজুয়ালি কোন কোন পয়েন্টটা আমার খোঁজা উচিত যে এখানে থেকে আমি এগুলো রিবাটাল খুঁজে পাওয়াটা ইজি হবে, অথবা এই জিনিসটা নিয়ে কাজ করে দিতে পারে। মানে ফর প্রথমত এক্সাম্পল হচ্ছে আমি যখন আর্গুমেন্টের, বলো। মানে এক্সাম্পল হিসেবে আমি যদি বলি হচ্ছে যে যখন কিনা আমরা হচ্ছে একটু আগে আপনি একটা আর্গুমেন্ট দিলেন যে যারা কিনা হচ্ছে ওয়ার্কিং উইমেন আছে তাদের জন্য হচ্ছে আমরা যে মাতৃত্বকে গ্লোরিফাই করতে যাচ্ছি এই জিনিসটা প্রবলেমেটিক হয়ে যায়। এখন ওইটাকে যদি আমি কাউন্টার করতে যাই, আমার হচ্ছে এখানে এক্স্যাক্টলি কোন কোন পয়েন্টগুলোতে টার্গেট করা উচিত, যে আচ্ছা এই জায়গা ইউজুয়ালি একটা আর্গুমেন্ট যখন আসে এই জায়গাগুলোতে ইউজুয়ালি হচ্ছে একটা উইকনেস থাকে, বা এই জায়গাগুলো থেকে হচ্ছে আমি অন্যভাবে আমার আর্গুমেন্টটাকে ঘুরাই ফেলতে পারবো। আচ্ছা, এখানে একটা ছোট সাজেশন দেওয়া যায়, সেটা হচ্ছে আর্গুমেন্টের রিবাটাল করতে গিয়ে বা রিবাটাল খুঁজতে গিয়ে কিছু ক্লাসিক এরর করে যারা নতুন বিতার্কিক আছে। সে ভুলে যায় যে এটা আসলে কিছু বেসিক প্রিন্সিপালকে হার্ম করে। যেমন কিছু কমন কমন বিতর্কে আমি বলি, খুবই কমনলি দেখা যায় যে কথাবার্তা বলতেছে, লজিক দিচ্ছে, রিবাটাল করতে গিয়ে হঠাৎ করে সে বলে ফেলে যে ওভারঅল রেপ কালচারের জন্য পোশাকের কিছুটা ভূমিকা আছে, একটু মাইনর এরিয়াতে চলে যায়, অথবা সে মাতৃত্বকে নিয়ে চলে আসে। তখন সে মাতৃত্বকে এতটাই ছোট করে ফেলে যে ওভারঅল বেসিক কনসেপ্ট গুলাকে হার্ম করে। সো রিবাটাল খুঁজতে গিয়ে বেসিক কনসেপ্ট গুলাকে হার্ম করা যাবে না। বেসিক কনসেপ্টকে হার্ম না করে আপনাকে রিবাটালটা খুঁজে বের করতে হবে। অথবা আপনি ওয়ার্কিং ওমেনের যখন এক্সাম্পল দেন, আপনি রিবাটাল এভাবে চিন্তা করলে হবে না যে ওয়ার্কিং ওমেনের কাজ করারই দরকার নেই, ওর কাজে যাওয়াটাকে আপনি ছোট করতে পারবেন না। So আপনি যখন রিবাটাল ফাইন্ড আউট করবেন, দেখবেন কোন একটা বেসিক আইডিয়াকে আপনি হার্ম করেন কেন। বেসিক আইডিয়াটাকে যদি হার্ম করে ফেলেন তাহলে আপনি সেই রিবাটালটা করবেন না। তা আপনি রিবাটাল করবেন কোনগুলো? রিবাটাল করবেন হচ্ছে এমন জায়গাগুলোতে যে দেখেন, আপনি বলছেন ওয়ার্কিং উইমেন যারা আছে তারা মাতৃত্বকে ওভার গ্লোরিফাই হওয়ার কারণে তারা সমস্যা ফেস করে, তাদের যে জব লাইফ বা তাদের যে ক্যারিয়ার লাইফ সেটাকে গ্রো করানোতে। এটা রিবাটাল একটু অন্যভাবে চিন্তা করে দেখেন। বেসিক্যালি যদি মাতৃত্ব নাও থাকে, ধরেন কোনো একজন উইমেনের মা হওয়ার এখনো সময় হয়নি, সে এখনো যুবতী, সে যখন ক্যারিয়ারে যায় তখন মাতৃত্ব ছাড়াও নানান ধরনের অজুহাত দেখিয়ে তাকে কিন্তু সেই জব ফিল্ড থেকে নিচে ছুড়ে ফেলে দেওয়া হয়। তার মানে সে যে জব ফিল্ডে বৈষম্যের শিকার হয় সেটা কিন্তু শুধু মাতৃত্বর মহিমান্বিত হওয়ার জন্য হয় না। আমরা ব্যাখ্যা করতে পারি এটা যতটা না মাতৃত্বের সাথে কানেক্টেড, তার চেয়ে বেশি কানেক্টেড তার এফিসিয়েন্সিকে প্রশ্ন করা থেকে। একজন মানুষ যখন মাতৃত্ব গ্রহণ করেন 2 থেকে 3 মাস বা 4 মাস বাদে বাকি সময়টা কিন্তু সে অনেক এফেক্টিভলি কাজ করতে পারে। তো তার যে এফেক্টিভ সময়, শুধুমাত্র তার অজুহাত খুঁজে বের করা হয় যে এই অজুহাতে হচ্ছে আমি তাকে এখানে দিব না। ব্রাদার, আমাদের রিবাটালটা হচ্ছে যে আপনি যদি মাতৃত্বকে গ্লোরিফাই না করেন, যে অন্য কোনো একটা রিজন খুঁজে বের করবে ক্যাপিটালিস্টরা বা পুরুষতান্ত্রিকরা, যেটা দিয়ে আপনার ওই মেয়েকে ওই জব থেকে বা তার যে ক্যারিয়ার যে ডেভেলপমেন্ট সেখান থেকে দূরে সরানো যায়। তো এটা আসলে কখনোই মেজর রিজন ছিল না। মেজর রিজন ছিল হচ্ছে তারা নারী পুরুষের সমান অধিকারে বিশ্বাস করে না, তারা নারী পুরুষের ইকুয়াল এফিসিয়েন্সিতে বিশ্বাস করে না। এটাই তাদের বেসিক কনসেপ্ট। তো আপনি একটা একটা করে প্রবলেম দূর করতে চেষ্টা করলে যেটা হবে, তারা নতুন করে কোনো প্রবলেম জেনারেট করবে। তো আমার মনে হয় যে এটা যতটা মাতৃত্বের সাথে সম্পর্কযুক্ত তার চাইতে বরঞ্চ এটি সম্পর্কযুক্ত হচ্ছে ক্যাপিটালিস্ট থট প্রসেস এবং পুরুষতান্ত্রিক যে থট প্রসেস সেটি। এর বাইরেও কিন্তু টানা যায়। সেটি হচ্ছে যারা জব করছেন না, যারা জব করেও সন্তান নিতে চাচ্ছেন, আপনি তাদেরকে একটা মেসেজ দেন যে হ্যাঁ, মাতৃত্ব আসলেই
জবের পিছনে একটা বড় ভূমিকা। সো মানুষ তখন চিন্তা করবে, আচ্ছা জব যদি আসলে মাতৃত্বের পিছনে এত বড়ই একটা হ্যাম্পারের কারণ হয়, তাহলে আমি জবের দিকে যাওয়ার চেষ্টাই করবো না, সেটা ড্রব্যাক ক্রিয়েট হয়। রাদার দুইটাকেই যদি সমানভাবে গ্লোরিফাই করা যায়, প্রবাবলি সেখানে আমরা বেটার আউটপুট পেতে পারি। তো নানান ভাবে অ্যানালাইসিস টানা যায় আমার মনে হয়। রিবাটালের অনেক ধরনের অ্যাপ্রোচ আছে, এগুলো আসলে আর লম্বা ডিসকাশন। সেটা হচ্ছে এক, আপনি ফুল ডিনাই করে ফেলা, এটা একটা রিবাটাল হয়। দ্বিতীয়ত অল্টারনেটিভ শো করা, যে দেখেন আপনি একটা কথা বলতেছেন, এটার বেসিক্যালি কোনো অল্টারনেটিভ নাই, সেটা শো করা। থার্ডলি রিবাটাল করা যায় হচ্ছে আপনি যে সিচুয়েশন গুলোর কথা বলতেছেন তার অল্টারনেটিভ সিচুয়েশন গুলো এর থেকেও খারাপ। ফোর্থলি হচ্ছে আপনি এটাকে সরিয়ে ফেললে সমস্যার খুব একটা সমাধান হবে না, কিন্তু এটা থাকলে আপনি যে বেনিফিটটা পাবেন সেটা থেকে আপনি বঞ্চিত হবেন। তো এই যে এই ধরনের নানান ভাবে রিবেটালটাকে সেট আপ করা যায়, বাট মাথায় রাখতে হবে কোনো রিবেটালে যেন কোনো বেসিক প্রিন্সিপালকে হার্ম না করে। রিবেটাল দিতে গিয়ে যেন বেসিক কথাবার্তা বা বেসিক যে নিয়ম নীতি সেগুলো থেকে বাইরে চলে না আসে। আমার মনে হয় বোঝানো গেছে হালকা। সিফাত কি বুঝতে পেরেছো? না বুঝতে পারলে বা বলতে পারো। হ্যাঁ, বুঝতে পেরেছি। একটা প্রশ্ন এসেছে মনসুর আক্তারের কাছ থেকে। তিনি জানতে চাইছেন যে তিনি এতদিন হচ্ছে সনাতনী বিতর্ক করে আসছেন। তো সনাতনী বিতর্কের সাথে সংসদীয় বিতর্কের আর্গুমেন্ট দেওয়ার ক্ষেত্রে কোনো ফান্ডামেন্টাল পার্থক্য আছে কিনা? মানে তার এখন কোনো স্পেসিফিক দিক নজর দেওয়া দরকার কিনা? ও আচ্ছা, ফার্স্ট হচ্ছে সনাতনী এবং সংসদীয় একটা ডিফারেন্স প্রবাবলি বিদ্রোহ একটা সেশনে ছিল। ফার্স্ট থিং হচ্ছে আর্গুমেন্টের চেঞ্জ হয় না, এটা একদম বেসিক। আর যুক্তি যুক্তি, সনাতনীতে যেটা যুক্তি সংসদীয়তেও সেটা যুক্তি। আপনি যেই ফরম্যাটেই যান না কেন, আর্গুমেন্টের কোনো চেঞ্জ হয় না। আর্গুমেন্টেশনের মেকানিজমে কোনো চেঞ্জ হয় না। আপনি সনাতনীতে যে আর্গুমেন্টেশন দিতেন এখানেও একই আর্গুমেন্টেশন দিবেন। আপনি সংসদীয়তে যদি আপনি এই যে আর্গুমেন্টেশনের যে পলিসি বললাম, প্যাটার্ন বললাম, এটা ফলো করে আর্গুমেন্ট দেন, আপনি সনাতনীতে যদি এটা ফলো করেন আগে যা মার্ক পেতেন তার থেকে বেটার মার্ক পাবেন, বেটার ভ্যালু অ্যাড করবে। So একদম, এটা তো অনেকে বলেন, টেকনিক্যালি অনেক কথাবার্তা বলে। আমার কাছে পার্সোনালি মনে হয় ইন ক্রস যুক্তির পরিবর্তন, যুক্তি সনাতনীতেও যুক্তি, সংসদীয়তেও যুক্তি, এটাতে বিশেষ কোনো ধরনের পার্থক্য আসলে লক্ষ্য করা যায় না। তবে সংসদীয়তে একটা কথা আছে, এখানে পয়েন্ট অফ ইনফরমেশন তোলা যায়। আপনি কোনো কথা বললে, কোনো যুক্তি দিলে ইনস্ট্যান্টলি তার একটা ফিডব্যাক আপনি পেতে পারেন। তো এটা একটু মাথায় রাখা যায় আর কি, সর্বোচ্চ এটাই। বাট আমার কাছে মনে হয় না যুক্তি ভিত্তিক কোনো ধরনের পার্থক্য সংসদীয় কিংবা সনাতনী দেখা যেতে পারে, দুই জায়গায় যুক্তি সেম। আচ্ছা, আমাদের কাছে এখন আর কোনো প্রশ্ন নেই। তো আমরা মনে হয় ওয়ার্কশপটা শেষ করার দিকে শেষ করা যেতে যাক পারি। মনে হয়। হ্যাঁ, আর তো আমি একটু যদি চেষ্টা করব আগামী দুই একদিনের ভিতরে একটা আহ, পুরো সেশনটাকেই, পুরো সেশনটা বলবো না, একটু ছোট করে সামারি আকারে যে আর্গুমেন্টেশন অ্যাকচুয়ালি কিভাবে করতে হয়, টেকনিকটাকে পিডিএফ আকারে দেওয়া, সেটা বলতে পারো যে পেজে একটু খেয়াল রাখতে, যে কোনো সময় হয়তো এটা আপলোড হতে পারে। যারা যদি কেউ যদি মনে না করে, বা একটা ফরম্যাটও দিতে পারি যে আপনি প্রিপারেশনের ফরম্যাটটা কেমন হতে পারে প্রিপারেশন দিতে। তো এগুলো একটু যদি কেউ খেয়াল রেখে ওখানে মনে হয় পাবে। আচ্ছা, আমরা হচ্ছে পেজ থেকে এটা আশা শেয়ার করে রাখবো। দিব। আর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, ভিডিওটা ফেসবুকে থাকবে, তার নিচে কোয়েশ্চেনটা করে দিলে আমরা পরে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর কি ভাইয়া কিছু মানে ফিনিশ না, আমার আর পেন্ডিং তেমন কিছু স্টেটমেন্ট? বলার নেই। আমার মনে হয় যে ঠিকই আছে। একদম বেসিক কথাবার্তা যারা নতুন বিতর্কিক তাদের জন্য কাজে লাগবে। তবে হ্যাঁ, আপনি বিতর্ক করতে করতে আস্তে আস্তে শিখবেন। অনেক ডিটেইলিং আছে, মানে একটা বিতর্ককে ফাইন টিউনিং করতে হয়, অনেক একটা আর্গুমেন্টকে অনেক ফাইন টিউনিং করতে হয়। তো ফাইন টিউনিং গুলো ধীরে ধীরে শিখতে হবে। শুরুতেই ফাইন টিউনিং এর দিকে না গিয়ে একদম বেসিক ফর্মেট ধরে আগানোটা বেস্ট। আর হচ্ছে অনেক আর্গুমেন্ট দেওয়ার পিছনে ছুটবেন না, একটা আর্গুমেন্ট শেষ না করে অন্য আর্গুমেন্টে যাবেন না। চেষ্টা করবেন যে আর্গুমেন্টটা দিচ্ছেন সেই আর্গুমেন্টকে কনক্লুশনটা দিতে, অর্থাৎ লিঙ্ক আপ পর্যন্ত এসে তারপর নতুন একটা আর্গুমেন্টে যেতে। আপনি যদি অনেক বেশি আর্গুমেন্ট দেন তাহলে কিন্তু আপনার আর্গুমেন্টের ইন্ডিভিজুয়াল আর্গুমেন্টের ওয়েটেজ কমে যাবে। আর আরেকটা এরর, প্রায়োরিটাইজেশন। যেটা আপনার কাছে মনে হবে ইম্প্যাক্টফুল গুরুত্বপূর্ণ আর্গুমেন্ট সেটা আগে বলবেন, যেটি কম গুরুত্বপূর্ণ মনে হবে সেটি পরে বলবেন। এটাই। থ্যাংক ইউ। আর সবাইকে যারা একটু ধৈর্য ধরে শুনেছেন, সামান্যতম উপকার হলেও ধন্যবাদ। আর বই ডিবেটিং ক্লাবকেও ধন্যবাদ। আমি অনেক দিন পরে বিতর্ক রিলেটেড কিছু করছি, ভালো লাগছে। থ্যাংক ইউ সিফাত, অনেকক্ষণ ধরে থেকে হেল্প করার জন্য। আর বই ডিবেটিং ক্লাবকেও ধন্যবাদ। আশা করি আন্তঃহল ডিবেটে অনেকের সাথে দেখা হতে পারে, যদিও অনলাইনে। হ্যাঁ, আমরা সবাই আন্তঃহল ডিবেট নিয়ে অনেক এক্সাইটেড যে অনেক দিন পর সবাই আবার একসাথে হব। তো আহ, য-
যদি নতুন কেউ থাকেন অথবা ক্লাবের সাথে সংশ্লিষ্ট নন, আমরা ক্লাবের সবাই তো অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলছি, তারাও রেজিস্ট্রেশন করতে পারেন যদি বুয়েটের হন। রেজিস্ট্রেশন বুয়েটের সকলের জন্যই উন্মুক্ত। রেজিস্ট্রেশনের লিংক আমাদের ইভেন্ট পেজে পেয়ে যাবেন। তো সবাইকে রেজিস্ট্রেশন করার জন্য রিকোয়েস্ট থাকলো। আর শেষ করবো হচ্ছে ভাইয়া আপনার আন্তঃহল বিতর্ক বা কোন একটা এরকম এক্সপিরিয়েন্স দিয়ে আর কি। আপনি একটা এক্সপিরিয়েন্স বলেন, আমরা ওইটা শুনতে শুনতে শেষ করে ফেলি। আচ্ছা, আন্তঃহল বিতর্ক হচ্ছে একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, আমি মনে হয় ২ বার আন্তঃহল বিতর্কে পার্টিসিপেট করি। তার মধ্যে একবার আমরা প্রবাবলি প্রথম দিকের কোনো রাউন্ডেই বাদ যাই, আমার যতটুকু মনে পড়ে। আর আরেকবার প্রবাবলি আপনার রানার আপ হই, ফাইনাল পর্যন্ত উঠি। আন্তঃহলের মধ্যে এক ধরনের উত্তেজনা কাজ করে ইন্টারনাল বুয়েটে। বুয়েটের জেনারেল স্টুডেন্টরা ওন করার চেষ্টা করে, এটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে অনেক বেশি ইন্টারেস্টিং। যাতে রেগুলার আমরা যখন বিতর্ক করি, সেটাকে বুয়েটের নর্মাল যারা স্টুডেন্ট তারা অতটা ওন করা না। যখনই সেটা হলে চলে আসে, হলের মান সম্মান নিয়ে চলে আসে, তখন সেটাকে ওন করার চেষ্টা করে। শুধু এখানেই শেষ না, আমার কাছে মনে আছে সেটা হচ্ছে যে আমাদের হল ডিবেটটাকে নিয়ে আমাদের পার্টিকুলার হলের যিনি প্রভোস্ট ছিলেন উনিও বেশ উৎসাহী ছিলেন, বা সেটাকে সেলিব্রেট করার এক ধরনের চেষ্টা তাদের কাছ থেকে থাকতো। অলওয়েজ আমরা হল ডিবেট কিংবা হচ্ছে দেখা যায় বিটিভি ডিবেট, এটাকে যতটা না যেভাবে দেখি, আমার মনে হয় এগুলো অনেক বেশি ভ্যালু এড করে, অনেক বেশি গ্রহণযোগ্যতা বা অনেক বেশি অডিয়েন্স পায়। নর্মাল ডিবেটের থেকে এই ডিবেট গুলো অনেক বেশি অডিয়েন্স পায়। আর আমার এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল। আমার কাছে মনে হচ্ছে যে আমরা আন্তঃহলের যে ফাইনাল ডিবেটটা হয়, অনেক মানুষের সামনে ডিবেট হয়েছে। আমরা নর্মালি কিন্তু ডিবেট যখন হয় সেখানে অনেক অডিয়েন্স থাকে না, বা অডিয়েন্স থাকলে তারা খুব একটা গুরুত্ব দিয়ে শোনে। কিন্তু আমার মনে হয় যে আন্তঃহলে আমি দেখেছিলাম হচ্ছে অডিয়েন্স ভালো ছিল এবং তারা বেশ গুরুত্ব দিয়ে বা বেশ এনজয় করে স্পিচ শুনছিল। আর প্লাস হচ্ছে আমরা সবসময় কিন্তু একটা বড় আইডেন্টিটির ভিতরে একটা ছোট আইডেন্টিটি দেখতে পছন্দ করি। মানে আমি যখন আমার নিজের ডিপার্টমেন্টকে বা আমার নিজের হলকে রিপ্রেজেন্ট করি, এটার মধ্যে এক ধরনের আনন্দ আছে, একটা প্রাউড ফিলিংস আছে। আমার মনে হয় যে এটা অন্য কোথাও পাওয়া যায় না, আন্তঃহলে পাওয়া যায়। আর মোর ওভার সেটা হচ্ছে যে হলের অনেক মানুষজন ডিবেট করেন যারা আগে অন্য কোথাও ডিবেট করেননি, তারা শুধু হলকে রিপ্রেজেন্ট করতে ডিবেট করে, এটাও অনেক এক্সাইটিং। নতুন মানুষজনের সাথে পরিচয় হয়। সো বেস্ট উইশেস যারা আন্তঃহল ডিবেট করবেন। আর ফাইনালি ডিবেট করে জাস্ট একটু চিল করবেন, একটু আড্ডা দিবেন, রেজাল্ট যাই আসুক না কেন একটু চিল করে থাকবেন। হালকা পাতলা যদি কিছু শেখা যায় চেষ্টা করবেন, আর না হলে দরকার নেই, চিল ওয়েতে সবকিছু করা ভালো। ওকে, থ্যাংকস ভাইয়া। আমার মনে হয় আমরা শেষ করতে পারি। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ আপনার ব্যস্ত সময় থেকে আমাদের জন্য এই সময়টা নিয়ে আসার জন্য। আশা করি আমাদের সাথে যারা ছিলেন তাদের কিছুটা উপকার হয়েছে। আর আর কি শেষ করে আর দিই। যদি কার কোনো প্রশ্ন থেকে থাকে উনি কিন্তু নিচে কমেন্ট করলে বা কমেন্টে যদি প্রশ্ন করে, আমি সেটা দেখলে তার রেসপন্স নিচে দেওয়ার চেষ্টা করবো। আপনারা চাইলে করতে পারেন প্রশ্ন নিচে পড়ে। আচ্ছা, ওকে, শেষ করা ঠিক যায়। আছে ভাই। হ্যাঁ ধন্যবাদ ভাই। সবাইকে, ধন্যবাদ সিফাত, বৈদেশিকও ধন্যবাদ। আল্লাহ হাফেজ। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ। আমরা স্ট্রিম শেষ করছি।